ওকে, আমাদের যে কোর্সটা আছে, আমাদের কোর্সটার নাম প্রথমে আমার এখানে দেওয়া আছে, কোর্স আউটলাইন আমি বলে দেওয়া আছে আর্কিটেকচারের, যেটা 1154, বা যদি এটাকে কোর্স হিসাবে বলি সেটা হচ্ছে ক্যালকুলাস অ্যান্ড সলিড জিওমেট্রি। তো তোমাদের এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা কোর্স, তোমরা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো ম্যাথমেটিক্স কে জানো, যে ম্যাথমেটিক্স সম্পর্কে কম বেশি সবারই কিছু না কিছু ধারণা রাখতে হবে। যদি তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং পড়ো বা যে লাইনেই পড়ো, ম্যাথমেটিক্সটা কিন্তু কম্পালসরি একটা সাবজেক্ট তোমাদের সবারই থাকবে। সেই হিসাবে তোমাদেরও যেটা আছে সেই টপিক্সটা আমার উপরে পড়েছে। কোর্সটার নাম হচ্ছে ক্যালকুলাস অ্যান্ড সলিড জিওমেট্রি। তো এখানে আমরা দুইটা টপিকস নিয়ে পড়বো মেইনলি, সেটা দেখাই যাচ্ছে। একটা হচ্ছে ক্যালকুলাস আর একটা হচ্ছে সলিড জিওমেট্রি। তো মেইনলি আমাদের প্রথমে ক্যালকুলাস নিয়ে আমরা পড়াশোনা করব, এবং বেশিরভাগ সময় আমরা ক্যালকুলাসের উপর গুরুত্ব দেব। বাকি সলিড জিওমেট্রি থেকে আমি শেষ করে নিব, যে মিড টার্মের পরের থেকে, বা মিড টার্মের পরেও ক্যালকুলাসে বেশ কিছু ক্লাস থাকবে, তারপর আমরা জিওমেট্রি থেকে শেষ করব। তো এখানে তোমাদের যেটা আছে, আমার নাম মেহেদি হাসান। তো এখানে লেখা আছে সবই, তোমরা এটা জানো। তো এখন আমাদের এখানে কিছু মানে লেখা আছে বুক, মানে কি কি বই পড়তে হবে। যদি বই রাখতে চাও বা রিকমেন্ডেশন করতে চাও, মানে রিকমেন্ডেড বুক যদি বলতে চাই, তাহলে ক্যালকুলাসের জন্য এই বইটা খুবই ইম্পর্টেন্ট, হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস যে বইটা আছে। এখানে প্রথম যে বইটা দেওয়া আছে, এটা একটু যদি কেউ কাইন্ডলি সংগ্রহ করতে পারো বেটার হয়। আর যদি কেউ মনে করে যে না, আমার এখন সংগ্রহ করতে সমস্যা হচ্ছে, তো পিডিএফ ডাউনলোড করে নিয়েও দেখতে পারো। অথবা তারপরে যদি কিছু সমস্যা হয়, তাই এখানে আরো অনেক বই আছে, যেমন রেফারেন্সেস বইতে দাস এন্ড মুখার্জি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বই আছে, এটা সংগ্রহ করতে পারো, ছোট বই একটা। এখানে আরো বইয়ের নাম দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে নেবা। মেইনলি আমার যেটা রিকমেন্ডেড বুক থাকবে সেটা হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাসের যে বইটা আছে, সেটা খুবই মানে একটা স্ট্যান্ডার্ড বই ক্যালকুলাসের জন্য। ক্যালকুলাসের যত বিষয়গুলো আছে, অনেক মোটা একটা বই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো শুধু মানে ক্যালকুলাসের জন্য না, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই। বাকি এখানে লেখা আছে, এগুলো জাস্ট দেখে নেবে। এটা তোমাদের যদি কারো মনে হয় যে আমার পড়া বুঝতেছো না বা কোনো কিছু গ্যাপ আছে, তখন তোমরা বইয়ের রিকমেন্ডেশনে যেতে পারো। বাট আশা করি আমরা ক্লাসে যতটুকু পড়াবো সেই রিলেটেড ম্যাথগুলোই তোমাদের এখন যেহেতু মিড টার্ম পর্যন্ত আমি বলবো, মিড টার্মে আমরা কিভাবে সামনে আগাবো তখন আমি বলবো কিভাবে বলবো। তো আর ইভ্যালুয়েশনের ব্যাপারটা যেটা আছে, তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। মিড টার্ম এক্সামিনেশনে তোমাদের 30 মার্কস, অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, ফাইনাল টার্মে এক্সামিনেশনের 50 মার্কস। তো আমরা মেইনলি এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এই 30 মার্কসটাই আমাদের মেইনলি মানে এখন আমরা পড়বো বা মিড টার্ম পর্যন্ত পড়ার চেষ্টা করব। এছাড়া এখানে অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সে যে 10 মার্কস আছে, এটাও আমরা এখানে করব। দ্যাট মিনস 40 মার্কস, টোটালি 40 মার্কস আমরা মিড টার্ম পর্যন্ত কমপ্লিট করব। বাকি অ্যাটেন্ডেন্সে যে 10 মার্কস আছে, সেটা তোমাদের প্রত্যেক ক্লাসের উপর ডিপেন্ড করবে। যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে তাদেরকে সেভাবে মার্কিং করা হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট থেকে এটাকে 20 মার্কস বলা হয়। তো 20 মার্কস যদি তারা বলে দেয়, তাহলে আমি সেই হিসাবে কনসিডার করব। সেক্ষেত্রে সেটা আলোচনা সাপেক্ষে, বা যখন ইউনিভার্সিটি থেকে যদি অনুমতি দেয় 20 মার্কস নেওয়ার, সেক্ষেত্রে ক্লাস পারফরমেন্সের 10 মার্কস এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি না বলে যে অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, তাহলে আমাদের ক্লাস পারফরমেন্সটাও আমরা নিব, বা অ্যাসাইনমেন্ট আকারে যেটা নিব সেটাও নিব। তো মেইনলি আমাদের 40 মার্কস মিড টার্ম পর্যন্ত, এটা নিয়ে আমাদের কাজ এখন। তো এই 40 মার্কসের উপরে তোমাদের কিছু আলোচনা বলতে গেলে, আমরা ক্লাসে যেগুলো পড়াবো সেগুলোর উপরেই আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। তো যেহেতু অনলাইনে ক্লাস, তোমাদের হয়তো বা অ্যাসাইনমেন্ট করতে ক্লাস পর একটা অ্যাসাইনমেন্ট বা 2 ক্লাস পর একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। তো অ্যাসাইনমেন্ট হয়তো এখানে 30 মার্কের জন্য 3টা অথবা 4টাও হতে পারে। আর এই 10 মার্ক যেটা আছে, এটা নিয়ে আমি ক্লাস টেস্ট নিব একটা, যেটা ক্লাসে পড়াবো, হয়তোবা 3টা লেসন বলে দিব, এই 3টা লেসন থেকে একটা ক্লাস টেস্ট, বা যে সময় তোমাদের মিড টার্মের পরীক্ষার ডেটটা দেওয়া হবে সেই সময় আমি এই 10 মার্কসের পরীক্ষাটা নিব।
সেটা হচ্ছে 18 মার্কস, আর বাকি 30 মার্কস আমি অ্যাসাইনমেন্টে নেব। অ্যাসাইনমেন্ট আমি 4টাও নিতে পারি, 3টাও নিতে পারি, ইভেন যদি মনে করি যে আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ তাহলে আমি 5টাও নিতে পারি, ছোট ছোট করে। ডিপেন্ড করবে, যদি আমি 5টা নিই তাহলে হয়তো বা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 2টা 3টা ম্যাথ থাকবে। যদি আমি 3টা অ্যাসাইনমেন্ট নিই তাহলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 5 বা 5+ ম্যাথ থাকবে। যদি 4টা অ্যাসাইনমেন্ট নিই তাহলে 4টা করে ম্যাথ থাকবে। এরকম করে আমি ডিফাইন করব যেটার মার্ক ডিস্ট্রিবিউশন। অনেক সময় দেখা যাবে একটাতে আমি 10 মার্কস দিচ্ছি, একটাতে আমি 6 মার্ক বা 7 মার্ক দিচ্ছি, ওটা আমরা আলোচনা সাপেক্ষে বা যদি পড়ানোর স্বার্থে যতটুকু দরকার, এই 30 মার্ককে আমরা চাইলে 5 ভাগও করতে পারি, 4 ভাগও করতে পারি, বাট মিনিমাম 3 মার্ক হবেই, মানে 30 মার্কস মানে 10 করে 3টা অ্যাসাইনমেন্ট হবেই। ম্যাক্সিমাম 5 হতে পারে, মিনিমাম 3, আর 4টাও হতে পারে। আমি ম্যাক্সিমাম সময় 4টা থেকে 5টাই নিই, কারণ 3টা নিলে আসলে তোমাদের এটা রেগুলার কোর্স, সো অবশ্যই এটা আমরা 3টা অ্যাসাইনমেন্ট নিয়ে চাচ্ছি না, আমরা 4টা থেকে 5টা যে কোনো একটা কনসিডার করব। তো আপাতত এইটুকু ব্যাপারে কোনো কারো কোনো জানার বা কোনো কিছু কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি সামনে যাচ্ছি। তো এখানে আমাদের ইভ্যালুয়েশন সম্পর্কে আমি বললাম। এরপরে কোর্স শিডিউল যেটা আছে এখানে দেখবা যে লেসন 1 লেসন 2 এভাবে দেওয়া আছে। তো আমরা উইক 1 উইক 2 এভাবে কাউন্ট করব। আমি মিনিমাম প্রত্যেকটা লেসনে 2টা লেসন প্রত্যেক ক্লাসে হবে। লেসন 1 এবং লেসন 2 আজকে পড়াবো। এখানে 2টা করে আমি নিয়ে যাব। লেসন মানে 8টা উইক সম্ভবত তোমাদের পাওয়ার কথা, কিন্তু যদি না পাই তাহলে হয়তো অনেক সময় দেখা যায় যে 6টা উইকও পাওয়া যায়। তোমাদের মিড টার্মের পরীক্ষাটা ডেটটা আমি হয়তো বা জানি না, তো যে কোনো সময় মিড টার্মের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি প্রত্যেক ক্লাসে 2টা লেসন পড়াবো, এটুকু শিওর। সো আমরা আজকে প্রথম ক্লাসে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা 2টা লেসন পড়বো, লেসন 1 এবং লেসন 2। সো আমরা লেসনে চলে যাচ্ছি। ওকে, আমাদের এখানে লেসন 1 যেটা আছে সেটা প্রথমেই আমাদের কোর্স, যেটা আমি প্রথমে বললাম যে আমাদের কোর্সটা হলো ক্যালকুলাস এন্ড সলিড জিওমেট্রি। তো প্রথমে আমরা ক্যালকুলাস নিয়ে পড়বো। তো ক্যালকুলাস সম্পর্কে আশা করি কিছু না কিছু তোমরা জানো। ক্যালকুলাস ম্যাথমেটিক্সের খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ফান্ডামেন্টাল যেটা ব্যাপার বলা হয়, কারণ ক্যালকুলাস থেকে আসলে মেইনলি আমরা সকল ম্যাথমেটিক্স না, শুধু সায়েন্সের যত প্রকার ব্যাখ্যা আছে সবকিছুই আমরা ক্যালকুলাস থেকে শুরু করি। তো ক্যালকুলাসের 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। 2টা জিনিস না, ক্যালকুলাসে মোটমাট 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ফাংশন, পরবর্তীতে আমরা ডিফারেন্সিয়েশন এবং সর্বশেষে ইন্টিগ্রেশন। এটা 3টা সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে থাকলে এই 3টা সম্পর্কে সবাই কম বেশি পড়েছো, এবং সেটাই ক্যালকুলাসের মেইন যে থিম, সেটাই হচ্ছে ক্যালকুলাসের মেইন থিম। 3টা জিনিস, ফাংশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই 3টা নিয়েই আমরা প্রথমত পড়বো। প্রথমে আমরা ফাংশনটা জানবো, তারপরে আমরা ডিফারেন্সিয়েশন শিখবো এবং সর্বশেষে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্যালকুলাস অংশটুকু শেষ করব। তো প্রথম লেসনটাই আমরা ফাংশন নিয়ে পড়বো। তো ফাংশন সম্পর্কে যে কথা এখানে জানতে হলে, ফাংশনের শুরুর আগে, ফাংশন বলার আগে 2টা জিনিস আরো জানতে হবে ফাংশনের জন্য, জানার জন্য। ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ভেরিয়েবল কাকে বলে এবং কনস্ট্যান্ট কাকে বলে। তো ম্যাথমেটিক্সে যে ব্যাপারটা আসে, আমরা দেখি যে সাধারণত কি থাকে, ইকুয়েশন দেখি, যেমন x + y = 5 অথবা 2x + 3y + 5z = 10। এরকম একটা ইকুয়েশন দেখলে আমরা খেয়াল করব এখানে কিন্তু ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এই 2টা জিনিসেরই উপস্থিতি আছে। যেমন x + y = 3 বলেছি, এখানে x এবং y এই 2টাকে বলা হচ্ছে ভেরিয়েবল, এবং যে 5টা লিখলাম =5 ওটাকে বলবো আমরা কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা আমরা এখানে সংজ্ঞা আকারে বলি, a quantity which may assume an unlimited number of values is called a variable। তার মানে একটা কোয়ান্টিটি যেটাকে আমরা ভেরি করে, মানে সময়ের পর সাথে সাথে সে ভেরি করে, যেমন আমরা এক্স
আর ওয়াই, এই জিনিসটাকে আমরা এক্স এর মান 1 ধরলে একটা ওয়াই এর মান পাবো, এক্স এর মান 2 ধরলে ওয়াই এর আলাদা একটা মান পাবো, এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান পাবো। তো স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন, লিখতেছেন? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার লেখা কিছু দেখা যাচ্ছে না। কেন? সবার কি এই সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ না? নো স্যার, স্যার দেখতে পাচ্ছি। স্যার আমি দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, তাহলে ওর সমস্যা আমি স্যার একটু লিভ নিয়ে ঢুকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো, সমস্যা নেই। জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা ভ্যারি করে। বাস্তব কথা হলো যেটা হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে যে যার মানটা ভ্যারি করে। আমরা ভেরিয়েশন জানি সবসময় যে জীবনে ভেরিয়েশন দরকার বা যে কোনো জায়গায় চলতে ভেরিয়েশন দরকার। তো ভেরিয়েশন কথাটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি ইংরেজি ওয়ার্ড হিসাবে, বাট ভেরিয়েশনটা কিন্তু ম্যাথেও আছে, সেটাকে বলা হয় ভেরিয়েবল। মানে ভেরিয়েবল হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা নির্দিষ্ট সময় পর পর বা কোনো অবস্থানের পরিবর্তনের পর পর সে তার মানের পরিবর্তন করে বা মানটা তার পরিবর্তন হয়, সেই ধরনের জিনিসটাকে আমরা ভেরিয়েবল বলি। আর কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা মান, এ কোয়ান্টিটি হুজ ভ্যালু ইজ আনচেঞ্জড ইজ কল্ড এ কনস্ট্যান্ট। তার মানে একটা কনস্ট্যান্ট হলো এমন একটা কোয়ান্টিটি যার মান কখনোই পরিবর্তন হয় না, সেই স্ট্রিক্ট, সে কখনো তার মানকে পরিবর্তন করবে না। তো এই ধরনের জিনিসটাকে যেমন আমরা বলি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এই 5 এর কিন্তু কখনো চেঞ্জ হবে না। এক্স এর মান যা এক্স ওয়াই এর মান কিন্তু আমি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো, বাট 5 কিন্তু 5ই থাকবে। তো এখানে এভাবে আমরা বলি ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল যে ব্যাপারটা আছে, ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সাধারণত এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ টি এগুলো দিয়ে সাধারণত প্রকাশ করি। তার মানে আমাদের যে ইংরেজি বর্ণমালা আছে তার যে লাস্টের যে 7-8টা বা 10টা লেটার আছে সেগুলোকে আমরা সাধারণত ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। আর কনস্ট্যান্ট হিসেবে সাধারণত আমরা এ বি সি ডি এফ জি এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি। তো এটা এমন না যে এগুলোই বসাতে হবে, কেউ যদি বলে এ কে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে চায় সে করতে পারবে, কিন্তু জেনারেলি আমরা যদি এই ইকুয়েশনটা খেয়াল করি, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, আমরা জেনারেল হিসাবটা করব যে আমরা এখানে বুঝে নিতে হবে যে এখানে এক্স আর ওয়াই এটা হচ্ছে ভেরিয়েবল আর এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এটা এমন না যে ফিক্সড, কেউ যদি মনে করে যে একে আমি ভেরিয়েবল ধরবো তাকে তার উল্লেখ করে দিতে হবে যে একে আমি এখানে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতেছি। আর কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে চেঞ্জ হয় না। তো কনস্ট্যান্টের মানকে সাধারণত এ বি সি ডি এগুলো দ্বারা প্রকাশ করা হয় যে কোনো ইকুয়েশনে। এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে প্রথমে বললাম যে আমরা ফাংশন শেখার জন্য দুটো জিনিস শিখবো, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। এবার ফাংশনে চলে যাব। ফাংশন ব্যাপারটা এখানে লেখা আছে, when a variable quantity so depends upon another that the value of the latter determines that the former is said to be the function of the latter। মানে এখানে বলা হয়েছে প্রথম এবং পরবর্তীটার কথা বলা হয়েছে। আমরা জেনারেলি যেটা বুঝি, যেমন y is equal to f of x, এটাকেই আমরা ফাংশনের সংজ্ঞা হিসেবে দেই। তোমরা সাধারণত এটাই আমরা যখন আমরা 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছি, ফাংশন সম্পর্কে যখন শিখেছো তখন প্রথম কথাই এরকম ছিল y is equal to f of x। তো এখানে f দ্বারা ফাংশনের নাম সেটা আমরা বুঝতে পারতেছি। আমরা যখন ম্যাথমেটিক্স পড়বো তখন এক একটার জন্য এক একটা অপারেটর আছে, যেমন ফাংশন লেখার জন্য সাধারণত f নামক বর্ণমালা ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে g, অনেক ক্ষেত্রে h সেটাও ব্যবহার করা যায় বা করা হয়, বাট জেনারেলি ফাংশন বলতে এফ দিয়ে এফ কে ফাংশন লেখা হয়। তো এফ অফ এক্স এটাকে একটা ফাংশনের সংকেত, অথবা একে বলা হয় ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো এখন আমরা এখানে যে কথাটা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে ওয়াই আছে এবং এক্স আছে, এই দুটো মানে যে ভেরিয়েবল এটা তো আমরা এখন বুঝতে পেরেলাম, কারণ হচ্ছে আমরা জানি ওয়াই এবং এক্স এটাকে সাধারণত মানে ভেরিয়েবল হিসেবেই আমরা ব্যবহার করি। তাহলে আমাদের দুইটা ভেরিয়েবলের খেলা এখানে, ওয়াই এবং এক্স। এখন দেখতে হবে এই ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্কটা কি। ফাংশন অবশ্যই একটা সম্পর্ক মানে স্থাপন করে, এখানে কিন্তু বলা হয়েছে দেখো when one variable quantity, তাহলে বলা হচ্ছে একটা ভেরিয়েবল কোয়ান্টিটি হতে পারে সেটা এক্স অথবা ওয়াই, এই দুটার মধ্যে একটা, so depends upon the another,
তার মানে বলা হচ্ছে যে অন্য একটার উপর ডিপেন্ড করে এভাবে, দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ল্যাটার ডিটারমিনস দ্য ফরমার। দ্য ভ্যালু অফ দ্য ল্যাটার, ল্যাটার মানে হচ্ছে পরবর্তীর যে মান সেটা নির্ণয় করবে পূর্ববর্তীর মানটাকে। তাহলে বলা হয়েছে আমরা y is equal to f of x লিখলাম, তাহলে y একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল হচ্ছে x, তাহলে পরবর্তী যে ভেরিয়েবলটা ছিল তার মানে x যে ভেরিয়েবল আছে তার যে মান হবে সেই মানটার উপর ডিপেন্ড করবে কি y এর মান। এখানে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে এখানে কি স্বাধীন এবং পরাধীনের ব্যাপার আছে। তাহলে আমরা বলতেছি যে স্বাধীন ভেরিয়েবল কোনটা, ল্যাটারটা, পরবর্তীটা মানে শেষেরটা, y is equal to f of x। এই যে x যে ভেরিয়েবলটা আছে এই x এর ভেরিয়েবলের উপরে x এর মান আমরা যেটা বসাবো সেই মানের উপর ডিপেন্ড করে y এর মানের পরিবর্তন চলে আসবে। তাহলে আমরা y কে বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x কে বলতেছি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অথবা কোনো ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ইনপুট আউটপুট, এই যে ব্যাপারটা আছে এই সবগুলো মিলেই ফাংশন। আমরা যদি কম্পিউটারের হিসাবে খেয়াল করি, যদি এখানে একটা ইনপুট দিতে হবে, আমরা ইনপুট দিলে তখন কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সেটা কি কাজ করবে, একটা অপারেশন হবে। আমি যেমন বললাম এখানে এফ অফ এক্স, এফ হচ্ছে একটা অপারেটর। তো ওই কম্পিউটারে একটা অপারেশন আছে, যেখানে একটা অপারেটর আছে, অপারেটিং সিস্টেম আছে, সেখানে সে অপারেশনটা কমপ্লিট হবে। তারপর আউটপুটে এসে আমরা কি প্রিন্টারের মাধ্যমে বা আমাদের এই যে মনিটরের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এই যে একটা প্রসেস, সবকিছুতেই কিন্তু এইটা ঘটে, একটা ইনপুট দিতে হবে, তারপর কিছু মেকানিজম হবে, তারপর আমরা একটা আউটপুট পাবো। যেমন আমরা যদি খেয়াল করি স্বাভাবিক জীবনে আমরা যে ভাত রান্না করি, প্রথমে কি দিই, তাকে চাল দেওয়া হয়, তারপর যে সেটা হচ্ছে আমাদের ইনপুট। তারপরে আমরা যদি একটা নিশ্চয়ই চুলার মধ্যে দিতে হবে বা যে কোনো রাইস কুকারে দাও যেটার মধ্যে দিতে হবে, সেখানে কিছু একটা মেকানিজম হবে, তারপর আউটপুট হিসেবে কি পাবো, আমরা ভাত পাবো। এই যে প্রসেস সবসময় কিন্তু এই তিনটাই চলে, প্রথমে ইনপুট লাগবে, তারপর মেকানিজম লাগবে, তারপর আমরা একটা আউটপুট পাচ্ছি। সব ক্ষেত্রেই এটা ওইটাই একটা ফাংশন, সবকিছুতেই ওরকম একটা ফাংশন। কাঁচা ইনপুট লাগবে, অপারেশন হবে, আউটপুট পাবো, কমপ্লিটলি এটাকে বলা হচ্ছে একটা প্যাকেজ, যেটাকে বলা হয় ফাংশন। যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি, ইনপুট হিসাবে একটা ফাংশন, যেমন এখানে এক্স আছে, ওয়াই আউটপুট হিসাবে আমরা ওয়াই ফাংশনটা পাচ্ছি, আর মেকানিজম করতেছে কি এফ, এফ এখানে ফাংশন হিসাবে একটা মেকানিজম করে দিচ্ছে, যার কারণে আমরা এক্স এর জন্য ওয়াই এর একটা মান পাচ্ছি বা একাধিক মান পাচ্ছি। তো ফাংশনের বেসিকটা তোমরা ক্লিয়ার কিনা যে ফাংশনটা কিভাবে আসছে? জি স্যার। ওকে, তাহলে আমি ফাংশনের পরে আমি সামনে যাচ্ছি। আচ্ছা, এখানে ফাংশন আপ টু ওয়ান অর মোর ভেরিয়েবলস। তো আমরা ফাংশন বিভিন্ন রকম ভেরিয়েবলের হতে পারে, আমরা দুইটা ভেরিয়েবল হতে পারে, তিনটে ভেরিয়েবল, অথবা এন সংখ্যক ভেরিয়েবলেরও ফাংশন হতে পারে। তো আমরা কয়টা ভেরিয়েবল আছে এটা আমাদের দেখে নির্ণয় করতে হবে। যেমন এখানে খেয়াল করো, উদাহরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার একটা লেখা আছে জি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে ভেরিয়েবল কয়টা আছে? এই এক্সপ্রেশন গুলোতে ভেরিয়েবলের সংখ্যা কিন্তু দুইটা, তাই না, এক্স এবং ওয়াই। তাহলে এটাকে বলা হবে একটা টু ভেরিয়েবলের ফাংশন। পরবর্তী এক্সপ্রেশনে খেয়াল করে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে ভেরিয়েবল কয়টা আছে কেউ বলতে পারবা? তিনটা আছে স্যার। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কত ভেরিয়েবলের ফাংশন বলবো? 3 থ্রি ভেরিয়েবল। হ্যাঁ, থ্রি ভেরিয়েবলের ফাংশন বলবো। এভাবে আমরা 4 ভেরিয়েবল হতে পারে, 5 ভেরিয়েবল হতে পারে। তো জেনারেলি আমরা এই ভেরিয়েবল গুলোর খেলাটা অন্যখানেও আমরা দেখি, যেমন আমরা 1 ডাইমেনশনাল বলি, 2 ডাইমেনশনাল বলি, 3 ডাইমেনশনাল বলি। এই কথাগুলো তো সবাই শুনছো, 1D 2D 3D 4D। এগুলো 4D সাধারণত নাই, 3D তো আমরা এখন বর্তমানে ইউজ করি, তাই না? তো এখানেও কিন্তু ফাংশনের খেলা থাকে, যে 3D মানে হচ্ছে সেখানে তিনটে ভেরিয়েবল থাকবে, তিনটে ভেরিয়েবল সম্পৃক্ত ইকুয়েশন থাকবে সেখানে বা ফাংশন থাকবে। 2D থাকলে সেখানে দুইটা ভেরিয়েবল থাকবে, আর 1D বলতে তো একটা ভেরিয়েবল। তো ওইটাই কিন্তু বাস্তবতা, যেটা বলা হয় আমরা যেটা দেখি বা আমরা যেটা কম্পিউটারে স্ক্রিনে দেখি সেগুলোও কিন্তু 3D বলা হয়। 3D দেখছো কম্পিউটারে, তো এই 3D মানে হচ্ছে কি সেখানে তিনটা অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বলা হয়। তার মানে সেখানে ভেরিয়েবল তাহলে তিনটা, তাই না? তো এরকম যদি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে এটাকেও বলতে পারি একটা 3D এক্সপ্রেশন। উপরেরটাকে বলতে পারি একটা 2D এক্সপ্রেশন। এভাবে শুধু যদি এক্স থাকে বা শুধু ওয়াই থাকে তাহলে আমরা সেটাকে বলবো 1D এক্সপ্রেশন। এভাবে হতে পারে।
যাই হোক, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর এখানে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে y ইজ ইকুয়াল টু tan 4x আছে, এখানে দুইটা ভেরিয়েবল আমরা দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে y আর একটা হচ্ছে x। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই y এর মানটা পাবো কি x এর জন্য, যদি x এর মান 1 বসাই তাহলে একটা y এর মান পাবো, x এর মান যখন আবার 2 বসাই তখন আবার y এর মান পাবো। তার মানে x এর মানের উপর ডিপেন্ড করতেছে y এর মান, তাহলে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমরা y f of x দিয়ে বলেছি, সেটাই এর উদাহরণ। এখানে আরো উদাহরণ দেওয়া আছে, y e to the power x plus 1। তাহলে x এর মান যদি 1 বসাই তার জন্য একটা y এর মান পাবো, x এর মান যদি -1 বসাই তার জন্য একটা y এর মান পাবো, এভাবে x এর যে মান বসাবো তার জন্য একটা y এর মান পাবো। তো আসলে y টা ডিপেন্ড করতেছে x এর উপর, তাই সেজন্য বলতেছি x কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এইটুক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে ওয়ান ভেরিয়েবল, টু ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? আচ্ছা, আমি না সামনে স্যার। আচ্ছা সামনে যাচ্ছি আমি। তো এগুলো কিন্তু বেসিক, ঠিক আছে? আমরা যখন সামনে ম্যাথ করব তখন কিন্তু এই বেসিক গুলো দরকার হবে। ইভেন তোমরা সামনে যখন অন্যান্য কোর্স করবা তখন দেখবা যে এগুলো তোমাদের লাগবে। তোমাদের হয়তোবা বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের এরপরে হয়তোবা তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ফিল্ড নিয়ে পড়তেছো, অবশ্যই ম্যাথমেটিক্স ডাইরেক্ট তোমাদের লাগবে না, কিন্তু ইনডাইরেক্টলি ম্যাথমেটিক্স এর বেসিক তোমাদের সবসময় কাজে লাগবে, কারণ ম্যাথমেটিক্সকে বলা হয় কি মাদার অফ অল সায়েন্স। তো তোমাদের যে সায়েন্সেরই যে অধ্যায়ে যেতে চাও বা যে লাইনেই যেতে চাও, ম্যাথমেটিক্স কিন্তু লাগবে বা ম্যাথমেটিক্সের বেসিকটা লাগবে। যদি তোমাদের হয়তো এখানে দুইটা টপিকস নিয়ে মেইনলি তোমাদের বলা হয়েছে, একটা ক্যালকুলাস আর একটা হচ্ছে কি মানে জিওমেট্রি। কেন বলা হয়েছে? তোমরা জিওমেট্রি নিয়ে কিন্তু অনেক পড়াশোনা সামনে করবা, আর ক্যালকুলাসটা জিওমেট্রির উপর খুবই একটা প্রভাব ফেলে। ফাংশনাল ব্যাপার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলে, যার কারণে ফাংশন প্লাস ক্যালকুলাসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ক্যালকুলাসের জনক যে বলা হয়, যাকে নিউটনকে জনক বলা হয় ক্যালকুলাসের, তিনি কিন্তু বেশ ক্যালকুলাসটাকে একটা অন্য লেভেলে তিনি নিয়ে গেছেন। তার ক্যালকুলাস করেই কিন্তু বর্তমান বিশ্বে আমরা টিকে আছি, বা বর্তমান বিশ্বে যত আদি আবিষ্কার আছে সব কিন্তু তার মাধ্যমেই আসছে। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে ফাংশন নিয়ে পড়তেছি, আজকে হয়তো বা ডিফারেন্সিয়েশনে যাব না, বাট ফাংশনের ব্যাপারগুলো সব নিয়ে আজকে ক্লিয়ার হবে আমাদের। তো ফাংশনের ব্যাপারে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন আছে, অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো অ্যালজেব্রিক কথাটা সম্পর্কে সবাই আমরা জানি, অ্যালজেব্রিক মানে কি এক্স ওয়াই জেড এগুলো থাকবে। আমরা যে ইংরেজি লেটারের ব্যবহার শিখেছি, আমরা যখন ক্লাস 8 পর্যন্ত পড়ছি তখন কিন্তু আমাদের কি ছিল, অ্যালজেব্রা ছিল, আর একটা ছিল কি পাটিগণিত ছিল। সেখানে কিন্তু আমরা দেখতাম ক খ গ ব্যবহার করতাম, বা ঐকিক নিয়মের মাধ্যমে করতাম, সুদ কষাকে করতাম, এই যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা করেছি, ওটা ছিল পাটিগণিত। এরপরে কিন্তু আমরা অ্যালজেব্রিকে ধাপিত হয়েছি। এই অ্যালজেব্রিক ফাংশন আছে আবার। অ্যালজেব্রিক ফাংশন তার মানে কি হবে, এক্স ওয়াই জেড সম্বলিত ফাংশনকে আমরা অ্যালজেব্রিক ফাংশন বলবো। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন যেটাকে বলা হয়, এই ট্রান্সেন্ডেন্টাল মানে হচ্ছে ট্রিকোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে, যেমন cos x, sin x, tan x, এই কথা তো জানো সবাই। cos, sin, tan এই যে সম্বলিত যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রান্সেন্ডেন্টাল ফাংশন এর পার্থক্যটা ক্লিয়ার কিনা? উদাহরণ এখানে দেয় না হয়তো, বাট আমরা জানি যে y is equal to যদি cos x থাকে সেটা একটা কি হবে, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। কিন্তু y is equal to x স্কয়ার আছে, এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। এটা অনেক সময় মানে তোমার নিজের প্রয়োজন হতে পারে যে এটা কোন ধরনের ফাংশন। হয়তোবা তোমরা ম্যাথমেটিক্যালি দেখবে না, যে বলবে যে এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ধরে এটা করা হয়েছে। তো প্রথম বুঝতে হবে যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে হচ্ছে cos, sin, tan, এই যে ট্রিগোনোমেট্রিক যে ব্যাপারগুলো আছে সেটা থাকবে। ওকে, এখানে আরো বলা আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলার জন্য। ইন্টিগ্রাল ফাংশন আছে, a polynomial involving only positive integral power of x is called an integral function of x. For example, যেমন দেখো এখানে কি আছে, x স্কয়ার, তারপর আছে x টু দি পাওয়ার 4। তার মানে কি x এর যে ধনাত্মক পাওয়ার একটা এক্সপ্রেশনে যদি বৃদ্ধি পেতে থাকে, পলিনোমিয়ালে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেটাকে বলা হবে ইন্টিগ্রাল ফাংশন। তার মানে এখানে দেখো এক্স স্কয়ার আছে, তারপরে একটা x4 আছে, এরপরে যদি x6 থাকতো, x7 থাকতো, পাওয়ারের বৃদ্ধিই পাবে, পাওয়ারের হ্রাস পাবে না কখনো x এর। তো এটাকে বলা হয় পলিনোমিয়াল ইন্টিগ্রাল ফাংশন। পলিনোমিয়াল ব্যাপারটা সম্পর্কে আশা করি তোমরা কিছু জানো। পলিনোমিয়াল মানে পলি মানে হচ্ছে অসংখ্য,
আর পলিনোমিয়াল মানে হচ্ছে এমন ধরনের ইকুয়েশন বা এক্সপ্রেশন যেখানে কোনো একটা ভেরিয়েবলের মানে পাওয়ারের ভেরিয়েশন থাকবে। যেমন এখানে কি এক্স স্কোয়ার আছে, এক্স ফোর আছে, যদি এরকম থাকে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x কিউব ইজ ইকুয়াল টু 4 আছে। তো এখানে একটা একঘাতী মানে ওয়ান ডাইমেনশনাল এক্সপ্রেশন দেওয়া আছে, তার মানে শুধু ভেরিয়েবল আছে এক্স, কিন্তু এক্স এর কিন্তু বহুরূপিতা আছে, এক্স আছে একবার, একবার এক্স স্কোয়ার আছে, একবার এক্স কিউব আছে। এই ধরনের জিনিস যদি থাকে সেটাকে বলা হবে পলিনোমিয়াল। তার মানে পলিনোমিয়াল মানে হচ্ছে কি মানে যেটা পাওয়ার বা ঘাত থাকবে সেটা পাওয়ারের মানে একটা ভেরিয়েশন থাকবে, একাধিক ভেরিয়েশন থাকবে, যেমন এক্স থাকবে, এক্স স্কোয়ার থাকবে, এক্স কিউব থাকবে, এরকম থাকলে সেটাকে বলা হয় পলিনোমিয়াল। এবং সেই পলিনোমিয়ালের পাওয়ার যদি শুধু বৃদ্ধি পেতে থাকে, যে পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারে থাকবে, যেমন এক্স স্কোয়ার মানে পজিটিভ, মানে কি এক্স স্কোয়ার একটা জিনিস আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু একটা জিনিস। এক্স এর পাওয়ার যদি এক্স স্কোয়ার থাকে তার মানে কি এর ধনাত্মক পাওয়ার বোঝাচ্ছে, আরেকটা যদি থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু সেটাকে মানে বোঝা যাচ্ছে কি ঋণাত্মক পাওয়ার। তাহলে ঋণাত্মক পাওয়ার আর ধনাত্মক পাওয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন এক্স স্কোয়ার একটা জিনিস আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু কিন্তু আলাদা জিনিস। এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এক্স এর ঘাত হচ্ছে 2, মানে মানে ধনাত্মক 2, আর মাইনাস টু মানে হচ্ছে সেটাকে লিখলে হবে কি 1/x স্কোয়ার, তার মানে সেটা কি নিচে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, বা আমরা সামনে দেখবো, সেটা সমস্যা নেই। তো এখানে রেশনাল ফাংশন বলা হয়েছে হর এবং লব আকারে যদি থাকে সেটাকে ফাংশন রেশনাল ফাংশন বলা হয়। নিউমিনেটর আর ডিনোমিনেটর এই কথাটা জানতে হবে। নিউমিনেটর মানে হচ্ছে লব আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো এই যে লবে একটা ফাংশন আছে, হরে আবার একটা ফাংশন আছে, এই ধরনের ফাংশনকে আমরা বলি রেশনাল ফাংশন। এবং রেশনাল ফাংশনটা কিন্তু আমরা সামনে দেখবো। রেশনাল ফাংশনের মাধ্যমে আমরা পার্শিয়াল পার্শিয়াল ফ্র্যাকশন শিখবো, যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এই রেশনাল ফাংশনের ব্যাপারটা আসবে। তো রেশনাল ফ্র্যাকশন মানে রেশনাল ফাংশন মানে হচ্ছে নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর আর ইন্টিগ্রাল ফাংশন। তাহলে ইন্টিগ্রাল ফাংশন হবে রেশনাল ফাংশনটা, তার মানে উপরে যেটা থাকবে সেটাও একটা ইন্টিগ্রাল ফাংশন, নিচেও যেটা আছে সেটাও একটা ইন্টিগ্রাল ফাংশন থাকবে। তো খেয়াল করে দেখো এখানে এক্স এর পাওয়ার কিন্তু শুধু ধনাত্মক আছে, এক্স কিউব, এক্স, তারপর আছে 1, x4, x2, মানে x টু দি পাওয়ার 4, x স্কয়ার, x টু দি পাওয়ার 1, এগুলো সব কিন্তু ধনাত্মক পাওয়ার। x এর ধনাত্মক পাওয়ার সম্বলিত ফাংশনকে বলা হয় ইন্টিগ্রাল ফাংশন পলিনোমিয়ালের ক্ষেত্রে। তো এখানে লেখা আছে, এগুলো দেখে নেবে। তারপর সিঙ্গেল ভ্যালুড ফাংশন এন্ড মেনি ভ্যালুড ফাংশন বলা হচ্ছে। তো সিঙ্গেল ভ্যালুড ফাংশন হচ্ছে কি একটা ফাংশন, এর যদি মানে এই যে বলা আছে ইন দ্য ইকুয়েশন y is equal to x square minus 2x for every value of x there is one and only one value of y। তার মানে x এর একটা মানের জন্য y এর একটা মানে x এর মান যতই থাকুক, মানে there is one and only value of y, x এর যে কোনো এভরি ভ্যালুর জন্য, তার মানে x এর একটা মানের জন্য y এর একটা মানই পাওয়া যাবে। এই ধরনের জিনিসকে বলা হয়, সেটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন। যেমন y is equal to x square minus 2x, এই যদি সলিউশন করো তাহলে যে মানটা পাবা সেটা হবে y এর মান। তো সেই হিসাবে আবার মাল্টি ভ্যালুড ফাংশন এরকম হতে পারে যে একটা ফাংশনের একাধিক সলিউশনও হতে পারে। এই যে the inverse trigonometric function tan inverse x has an unlimited number of values of each value of x, মানে অনেক সময় দেখা যায় যে ইনফিনিটি সলিউশন চলে আসে, তাহলে ওটাকে মেনি ভ্যালুড ফাংশন বলা হয় আর কি। সাধারণত আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশন নিয়ে কাজ করব। তো যাই হোক, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, আমরা জানলাম আর কি। তারপর হচ্ছে নোটেশন অফ ফাংশন। তো ফাংশনকে সাধারণত কি কি সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, যেমন এফ অফ এক্স, বড় হাতের এফ অফ এক্স, ছোট হাতের এফ অফ এক্স, ফাই অফ এক্স, সাই অফ এক্স, লাইক এইভাবে আমরা জি অফ এক্স, এইচ অফ এক্স, এইভাবে বিভিন্ন ভাবে আমরা ফাংশনকে সিম্বল দিয়ে থাকি বা নোটেশন বলা হয়, এটাকে সিম্বল বলা হয়। যেমন এখানে লেখা হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5, তাহলে এই যে এফ অফ এক্স, এটা হচ্ছে এফ হচ্ছে নোটেশন এটার। যদি কেউ ফাই অফ এক্স লেখে তাহলে সেটাও লেখা যাবে। এভাবে আমরা মান বের করতে পারি। দেন y ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস 5, এফ অফ a ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 5। এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে x এর পরিবর্তে যদি y বসাই তাহলে এখানে x এর পরিবর্তে y চলে আসবে। যেমন এখানে x এর জায়গায় y চেঞ্জ হয়ে গেছে, সিমিলারলি এখানে x এর জায়গায় y স্কয়ার হয়ে গেছে। সিমিলারলি যদি f অফ a নির্ণয় করি তাহলে এখানে হবে, এখানে a স্কয়ার প্লাস 5 এই যে লেখা হয়েছে। যদি 1 বের করি f অফ 1 এর মান, তাহলে x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিব। f অফ 1 ইজ ইকুয়াল টু হবে 1 স্কয়ার প্লাস 5, দ্যাট মিন্স 1 স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 6 পেয়েছি আমরা। তো এইভাবে আমরা ফাংশনাল ভ্যালু বের করতে পারি। তো এখানে এইগুলাই আছে। এরপরে
এইটুকু ক্লিয়ার কিনা যে ফাংশনের মান নির্ণয় করার ব্যাপারটা বা এফ অফ ওয়ান এর মান নির্ণয় করার ব্যাপার, সিম্পল জিনিস, এগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। আমি নেক্সটে যাই। এখানে ডিসক্রিপশন অফ ইনভার্স ফাংশন। তো একটা ফাংশন যেমন আছে তার ইনভার্স ফাংশনও থাকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম যে এক্স স্কোয়ার বললাম, আবার বললাম কি এক্স টু দি পাওয়ার -2। তো এটা কিন্তু একটা ইনভার্স। তাহলে এক্স স্কোয়ার ইনভার্স কি 1/x স্কোয়ার। কিন্তু এটা হচ্ছে আমাদের মানে ভেরিয়েবলের ইনভার্স করলাম আমরা। বাট যখন একটা ফাংশন আসবে তখন তো আমি ডাইরেক্ট ওভাবে বলতে পারবো না। যেমন এফ অফ এক্স আছে, এফ অফ এক্স কে যখন ইনভার্স করি সেটার একটা নাম থাকবে অবশ্যই। যেমন আমরা সেটাকে বলি এফ ইনভার্স এক্স, মানে এফ এর উপর একটা -1 দিয়ে লেখা হয়। যেমন এটা এখানে লিখছে কিনা, না লিখি নাই হয়তো, বাট আমরা জানি যে এফ অফ এক্স যদি থাকে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। তাও তোমরা ইনভার্স ফাংশন সম্পর্কে জানো কিনা, আমি কি লিখতে হবে ইনভার্স ফাংশন সম্পর্কে? যদি জানো তাহলে আমাদের এটা দরকার নাই আর, কিন্তু না জানলে আমি ইনভার্স ফাংশনটা একটু তোমাদের বোর্ড আছে স্যার একটু লিখে দেখান। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। ওকে, আমরা এতক্ষণ যে জিনিসটা নিয়ে প্রথমে পড়েছি সেটা আমি লিখি আগে। y is equal to f of x। এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে এটা হচ্ছে আমাদের একটা ফাংশনের ব্যাপার। বা যদি কেউ বলে f of x is equal to y, বা এরকম যদি এটাকে থাকে y is equal to, এটার ফাংশনটা এরকম হবে যে x স্কয়ার, এটা মানে যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিলাম যে x স্কয়ার প্লাস 1 আছে। তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা তখন আলোচনা করতেছিলাম যে y is equal to f of x is equal to x square plus 1। এটা হচ্ছে আমাদের জেনারেল ফাংশন। তার মানে আমরা এরকম লিখতে পারি y is equal to x square plus 1, অথবা y is equal to f of x, অথবা f of x is equal to x square plus 1, যে কোনো একটা লিখলেই হবে আমাদের। বাট আমরা এখন বলতেছি ইনভার্স ফাংশনটা কিভাবে হবে। যেমন আমরা y এর জন্য মান পেলাম কি x এর, কিন্তু কেউ যদি বলে যে x এর জন্য y এর মানটা বের করে দেখাও এই ক্ষেত্রে, তাহলে সেটাই হবে তার ইনভার্স। যেমন x স্কয়ার বললাম, অপর পক্ষে হয়ে গেল 1/x স্কয়ার, সেটা হলো আমাদের ইনভার্স ইসের জন্য, ইসের জন্য এক্সপ্রেশন, বা যেটাকে আমরা বলতেছি ভেরিয়েবলের জন্য। বাট এখন আমরা বললাম y এর জন্য x এর মান আছে, যেখানে y ছিল আউটপুট, ইনপুট ছিল x। কিন্তু এবার যদি বলে যে আমরা ইনপুট করব y কে, ওই আউটপুট বাই করে দাও x এ, তাহলেও কিন্তু সেটা পসিবল, বের করা যায়। সেটাকেই বলতেছি ইনভার্স। আমরা যেমন x থেকে y তে কনভার্ট করলাম, সরি y থেকে x থেকে y তে কনভার্ট করছি, মানে x এর মানের জন্য y এর মান পাইছি। এবার y এর জন্য x এর মান পাবো। তার মানে আগে যেটা ছিল আমাদের, ফাংশনে ইনপুট ছিল, সেটা এবার আউটপুট হয়ে যাবে। খেয়াল করি আমরা এটা থেকে আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে কি হবে, সামথিং এরকমই হবে। যদি আমরা লিখি x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো y মাইনাস 1। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাই, যেহেতু স্কয়ার আছে তাহলে রুট হয়ে যাবে এবং প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস y মাইনাস 1। তাহলে দেখো আমরা y এর জন্য y এর মান পেলাম x এর জন্য, কিন্তু এইখানে এসে কনভার্ট হয়ে কি হলো, x এর মান পেলাম y এর জন্য। তাহলে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এটাই কিন্তু ইনভার্স, y এর ইনভার্স হচ্ছে এই ফাংশনটা। কিন্তু সেটা আমরা কিভাবে বের করব, আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, আমি পরে জয়েন করলাম স্যার, আমি লিংকটা পাচ্ছিলাম না স্যার, এই কারণে জয়েন করতে একটু দেরি করে ফেলেছি, সরি স্যার। আচ্ছা সমস্যা নাই, আমার তোমাদের রেকর্ডিং আমি দিয়ে দিব, সো ওই হিসাবে তোমাদের সমস্যা আশা করি হবে না। ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, আমি বলেছি প্রথমেই। সো থ্যাংক ইউ স্যার।
ওকে, আমি যেটা বুঝাতেছিলাম, তো আমরা বুঝাইতেছিলাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা দেখলাম নির্ণয় করা যায় y x ইজ ইকুয়াল টু রুট ওভার y মাইনাস 1। দ্যাট মিনস y এর জন্য যেমন x এর জন্য যেমন y এর মান পেলাম, y এর জন্য x এর মান বের করা সম্ভব। তার মানে আমাদের যে ব্যাপারটা ছিল ইনভার্স ব্যাপারটা, y এর জন্য এটাকে আমরা লিখবো কিভাবে, এটাকে আমাদের জন্য একটা চিহ্ন আছে, সেটাকে বলা হয় যেমন f অফ x ছিল, এই ক্ষেত্রে এটা হয়ে যাবে f ইনভার্স, এই চিহ্নটাকে বলা হবে y, f ইনভার্স y বাই, যদি এটা বলি তাহলে এটা আমরা পাবো রুট ওভার y মাইনাস 1। এই যে ব্যাপারটা y ইনভার্স f ইনভার্স y, বা এর পরের লাইনে আমরা এটাকে সাজায় লিখতে পারি f ইনভার্স x যদি লিখি, আমরা কিন্তু দেখাইছি যে x এর মানকে আমরা কিভাবে চেঞ্জ করে লিখতে পারি, সেটা তো যাবে, তো এটা হয়ে যাবে তখন x মাইনাস 1। তো দেখো f ইনভার্স x পেলাম রুট ওভার x মাইনাস 1, কিন্তু আমাদের f অফ x ছিল x স্কয়ার প্লাস 1, তার মানে f অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, এর ইনভার্স ফাংশন হবে f ইনভার্স x ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 1। তো এভাবে আমরা ইনভার্স ফাংশন বের করতে পারি, এবং তার সাইন হচ্ছে এটা f ইনভার্স x। তো এর নির্ণয় করা বিভিন্ন পদ্ধতি আছে, বাট এটা জেনারেল পদ্ধতি যে এটা থেকে আগে x এ কনভার্ট করে নেওয়া, তারপর ওটা থেকে f ইনভার্স y ইকুয়াল টু y এটা বের করা, তারপর সেখান থেকে x এর মান বের করা। যেহেতু আমাদের x এর ফাংশন ছিল, লাস্টে এসে এটাকে x এর সেই কনভার্ট করে নিলাম। তো এভাবে আমরা ইনভার্স ফাংশন বের করতে পারি। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ফাংশন চলে যাই, আমাদের যে বুঝাইতেছিলাম আমরা। হ্যাঁ, তো সেটাই আমরা ইনভার্স ফাংশনে বললাম। তারপর এখানে বলছে ডিসক্রিপশন অফ ইনভার্স ফাংশন, এখানে জাস্ট বলে দিয়েছে যে ওই যে যদি এরকম থাকে y ইজ ইকুয়াল টু x কিউব, এটা যদি ইনভার্স করো তাহলে কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু রুট ওভার সরি এখানে ঘনমূল y আসবে। তো এভাবে আমি সেটাই দেখাইলাম, সেটাকে এখানে ফাই অফ x দিয়ে লিখছে, বাট আমরা সাধারণত f ইনভার্স x দিয়ে বলি আমরা। তো এটা এখানে দরকার নেই, আমি যেটা দেখাইছি ওইটা মনে রাখলেই হবে যে এখানে কিন্তু আমার এক্সারসাইজ আছে যে মানগুলো বের করতে বলা হওয়ার জন্য। তো আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব, আমার যেগুলো এক্সারসাইজ আছে প্রত্যেক ক্লাসের শেষে এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দিব, নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ের ভিতরে জমা দিতে হবে। এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারটা হলো তোমরা হাতে লিখেও কেউ করতে পারো, হাতে লিখে করলে যে কোনো স্ক্যানার অ্যাপ থেকে সেটাতে পিডিএফ এ করে কনভার্ট করে জমা দিতে হবে। আর কেউ যদি মনে করো যে টাইপ করে দিবা, সেটাও দিতে পারো। সো দেখো আমরা যখন ক্লাস নিচ্ছি তোমাদের জন্য কিন্তু টাইপ করে ক্লাস এগুলো নিচ্ছে, সো তোমাদের সবচেয়ে বেটার হবে যদি কেউ অ্যাসাইনমেন্ট গুলো টাইপ করে দিতে পারে, সেটা বেটার হবে। আর যদি কেউ না মনে করে যে না আমি সাজায় গোছায়া লিখে দিব যেভাবে আমি বললাম সেভাবে লিখলেও হবে, বাট কেউ যদি এরকম মনে করে যে না এত দিছে আমি দুইটা করছি এলোমেলো ভাবে দিয়ে দিলাম, সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট হয় না। অ্যাসাইনমেন্টের একটা সৌন্দর্য আছে, যার কারণে সেটাকে অ্যাসাইনমেন্ট বলা হয়, সেটাকে তো বলা হয় না যে এটা পরীক্ষা। অ্যাসাইনমেন্ট ব্যাপারটা হলো তোমার হাতে অনেক ডকুমেন্টস থাকবে, সবকিছু থাকবে, সময় থাকবে, তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেটাকে। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা, পরীক্ষা মানে হচ্ছে যত ভালোভাবে আমার অ্যান্সারটা অ্যাকুরেট করে জমা দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে। তো ক্লাস টেস্ট যখন নিব তখন আমাদের ব্যাপারটা থাকবে আমি হাতে কলমে করি, বাট অ্যান্সারটা যেন অ্যাকুরেট হয় এবং আমার নিজেরটা যেন আমি নিজেই 100% ঠিক করে করতে পারি তাড়াতাড়ি। বাট অ্যাসাইনমেন্টের ব্যাপারটা সৌন্দর্যের একটু ব্যাপার আছে, এটা খেয়াল রাখো, জাস্ট বললাম। তো প্রথম লেসন এটা ছিল আমাদের ফাংশন সম্পর্কে বেসিক আলোচনা। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যাপারে, ফাংশন নিয়ে যতটুকু আলোচনা করলাম? না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি, যেহেতু আমি একদিনে 2টা লেসন করে পড়াবো বলছি। লেসন 2 উইক 1 এর ক্লাস আমাদের, জাস্ট লেসন 2টাও আমাদের পড়তে হবে। তো আমরা ফাংশনটা শিখে গেছি অলরেডি, এখন ফাংশন সম্পর্কে জানি যে ফাংশন কিভাবে আসছে, ফাংশন বিভিন্ন প্রকার বেতা আমরা দেখলাম, মান নির্ণয় কিভাবে করতে হয়, ইনভার্স কিভাবে করতে হয়, বেশ 4-5টা ব্যাপার আমরা অলরেডি জানি। এবার ফাংশন থেকে একটু সামনে চলে যাব আমরা, আসলে কিন্তু ফাংশন থেকে আস্তে আস্তে সামনে যেয়ে আমরা ডিফারেন্সিয়েশনে পতিত হব, এটাই আমার টার্গেট। ঠিক আছে, আমি ফাংশন থেকে শুরু করছি, শেষ করব আমি কোথায় যেয়ে, ডিফারেন্সিয়েশনে যেয়ে। তো ফাংশনের পর লিমিট, লিমিটের পর কন্টিনিউটি, কন্টিনিউটির পর ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটির পর ডিফারেন্সিয়েশন।
4টা ধাপ আমার পারাইতে হবে। তো 4টা ধাপের একটা ধাপ আমি জানছি কেবল, আরো 2টা ধাপ আজকে শিখবো। নেক্সট ক্লাসে পরবর্তী ধাপে যে তারপর আমরা ডিফারেন্সিয়েশনে যাব। মানে ডিফারেন্সিয়েশন আমি তো বলেছি ক্যালকুলাসের মেইন টপিকস আছে দুইটা, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। আর ফাংশন হচ্ছে তাদের সেতু বন্ধন। ফাংশন মানে তুমি মনে করো যে ইন্টিগ্রেশন করবা, তাও তোমার মানে ফাংশন জানতে হবে। তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাও তোমার ফাংশন নিয়ে কাজ করতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনও হয় ফাংশনের, ইন্টিগ্রেশনও হয় ফাংশনের। সো দুইটারই বেসিক জিনিস হচ্ছে লিঙ্কার হচ্ছে ফাংশন। তো আমি ফাংশনটা থেকে শুরু করতেছি। তো এই ফাংশন যেটুকু পড়তেছি এটুকু কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সময় আমাদের লাগবে, সেটা আমি তখন আর পড়াবো না, কারণ আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ফাংশনের পরবর্তী জিনিস হচ্ছে লিমিট। লিমিট মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে লিমিট। আমি জানি যে বাংলায় আমরা লিমিট কথাটা ব্যবহার করি। লিমিট মানে কি? মানে বলে না যে তুমি তোমার লিমিটটা ক্রস করো না, তার মানে সীমাস্ত, মানে তোমার সর্বশেষ পজিশনে তুমি, তারপরে কিন্তু আর কোনো পজিশন নাই। তো লিমিটের ম্যাথমেটিক্যালি যে কথাটা বলা হয় সীমাস্ত মান। তো একটা ফাংশনের নির্দিষ্ট একটা যে ভেরিয়েবল থাকে তার একটা সীমাস্ত মান থাকে, এর পরের মান নিলে সে ফাংশনটা আর মানে অসংজ্ঞায়িত হয়ে যায়, বা ফাংশনটার মান তখন বের করা সম্ভব হয় না। বা এমন কিছু এক্সপ্রেশন আছে যেটাতে দেখা যায় যে আমাদের সেটার মান বের করা যায় না, এরকম কিছুর জন্যই আমরা লিমিট কথাটার উদ্ভব হয়েছে। তো লিমিট সম্পর্কে এখানে বলা হয়েছে, when the successive values of a variable x approaches nearer a fixed value a in a such way that the difference x minus a becomes and remains as a small, we place the value a is called the limit of the variable x। এখানে অনেক বাংলা কথা বলা হয়েছে, অত কিছু আমি জানি না। আমরা জানি যে লিমিট মানে হচ্ছে মানে সীমাস্ত মান, এবং লিমিটকে এভাবে লেখা হয়, এই যে নোটেশনটা, এই জিনিসটা তোমরা আশা করি দেখছো সবাই। লিমিট x টেন্ডস টু a, f of x থাকে, এখানে যেকোনো একটা ফাংশন দেওয়া যায়, এটাও থাকতে পারে। এই জিনিসটা আমরা দেখেছি। তো আমরা কি সাধারণত বলি কি x ইজ ইকুয়াল টু a বলি, x ইজ ইকুয়াল টু 5 বলি, এইটা একটা জিনিস। আর x টেন্ডস টু, এই চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু, এই চিহ্নটা বলে লিমিট টেন্ডস টু, x টেন্ডস টু a। আমি যেমন এই কথাটা বললাম, টেন্ডস টু কথাটার মানে হচ্ছে কি অ্যাপ্রোচেস টু, বা বলা হয় না যে টেন্ডস টু মানে কাছাকাছি আছে, মানে প্রায় এই দিকে যাচ্ছে, এরকম একটা কিছু। মানে এর কাছাকাছি, এক্স এর মানটা এ না, কিন্তু এক্স্যাক্টলি এ মানটার জন্য এই যে ফাংশনটা আছে সেটা অসংজ্ঞায়িত হবে, সেটা মান নির্ণয় করা সম্ভব না। কিন্তু এক্স এর কাছাকাছি কোনো একটা মানের জন্য এখানে আমি মান পাইয়ে যাব। যেমন খেয়াল করে দেখো, এখানে x টেন্ডস টু যদি a বলা হয়, এটা যদি x ইজ ইকুয়াল টু a বসায় এখানে বসাই দিই, দেখো কি আসে। নিচেরটাই খেয়াল করো, আমাদের হরে খেয়াল করো, x এর জায়গায় যদি a বসাও তাহলে কি চলে আসে? a মাইনাস a। তো a মাইনাস a মানে কি? জিরো। আমাদের ম্যাথমেটিক্সে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের হরে কখনো জিরো হতে পারবে না। ম্যাথমেটিক্সে কখনো যদি হর এবং লব, এই দুটো তো জানো, আমরা রেশনাল ফাংশন বলেছিলাম। রেশনাল ফাংশনে কিন্তু আমি বলেছিলাম ডিনোমিনেটর আর নিউমিনেটর, নিউমিনেটর মানে লব আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। তো এই হরে যেটা ডিনোমিনেটর কখনো জিরো হইতে পারবে না। যদি কখনো হর জিরো হয়ে যায়, যেমন 100 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 0, তাহলে আমরা মান কি পাবো বলতে পারবা? বলতে পারবা যে হ্যাঁ অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। হ্যাঁ, যেটাকে বলা হয় আমরা ইনফিনিটি হিসাবে দিয়ে থাকি। কিন্তু আমরা যদি এরকম পাইতাম 0/100, মানে উপরে 0, লবে 0, নিচে হচ্ছে 100, তাহলে আমরা মান কত পাবো? 0 0 পাবো। কিন্তু ওইটাই 0 জাস্ট উল্টাই দিলাম, ইনভার্স করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, হরে কখনো আমাদের ম্যাথমেটিক্সে 0 আসতে পারবে না। কেউ যদি অনেক মানে 50 পৃষ্ঠা ক্যালকুলেশন করা তার মান হয়তো বা দেখা গেল যে এরকম কিছু একটা এক্সপ্রেশন পাইলাম যে অসংজ্ঞায়িত এক্সপ্রেশন চলে আসছে, তাহলে তার সেখানেই স্টপ করা যাবে না, তাকে আরো অপারেশন করতে হবে। কিন্তু কেউ যদি 2 লাইন করেই উপরে 0 নিচে কিছু একটা পাইলো, তাহলে তার মান কিন্তু হয়তো দেখা যাবে যে 0 হবে। তো মনে রাখতে হবে ম্যাথমেটিক্সে 0 অ্যান্সার হলে কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাথমেটিক্সে যদি নিচে 0 চলে আসে তাহলে অনেক বড় সমস্যা, তাহলে আমাদের ওখানে শেষ করা যাবে না, তাকে অপারেশন করে সামনে নিতে হবে। এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা থেকেই লিমিটের উদ্ভব হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই এক্সপ্রেশন যেটা আছে, এইখানে যদি আমি এক্স এর জায়গায় এই বসাই দিতাম তাহলে কি চলে আসতো? 0 চলে আসতো। তাহলে এটা কিন্তু হতো না। এইটাকে দূর করার জন্য আমরা একটা অপারেশন করব, যে কোনো কিছু একটা এক্সপ্রেশন করব। যেমন এখানে উপরে আছে x কিউব মাইনাস a কিউব, তাহলে আমরা জানি কি a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
তাহলে দেখা যাবে কি এক্স মাইনাসে কাটাকাটি যাবে, হরে কিছু আর তখন থাকবে না, তখন আমরা x ইকুয়াল টু a বসাই দিতে পারবো। এই কার মাইক্রোফোন অন আছে একটু অফ করো, আমজাদ সোহেল। হ্যাঁ, এই মাইক্রোফোনটা অফ রাখবে, যখন আমি বলবো তখন অন রেখো, তা না হলে সবার সমস্যা হয় আর কি। তো এই ব্যাপারটার সমস্যার সমাধান করার জন্যই লিমিটের উদ্ভব হয়েছে। যখন লিমিট এই ব্যাপারটা লিখবো তখন আমরা এটাকে আমরা বিভিন্ন রকম অপারেশন করে ছোট বড় করে তারপর মান বসাইতে হবে। যেমন এইখানে খেয়াল করে দেখো x ইকুয়াল টু a আছে, এইটাই খেয়াল করো, এখানে কি অ্যান্সারটা 2 আসছে, কিভাবে আসছে খেয়াল করে দেখো। এখানে যদি x টেন্ডস টু a আছে, x এর জায়গায় যদি তুমি a বসাই দাও তাহলে কি আসে, এই উপরে বসাও a স্কয়ার মাইনাস a স্কয়ার, উপরেও 0 চলে আসলো, নিচে আসে x স্কয়ার। এই x স্কয়ার তাহলে তখন কি হয়ে যাবে, x এর জায়গায় যদি a বসাও a স্কয়ার, আবার এখানে দেখো a ইনটু x আছে, তার মানে একটা x আছে, তাহলে a ইনটু a, এখানেও a স্কয়ার, তাহলে উপরেও 0 নিচেও 0 চলতে আছে, নিচেও 0 চলে আসতেছে, তো এটাও কি অসংখ্যায়িত চলে আসতেছে। কিন্তু আমি মান বের করছি কি 2, কিভাবে আসছে 2, তো এখানে আমরা দেখলাম যে ডাইরেক্ট বসাই দিলাম, তখন আমাদের কি আসতেছে অসংজ্ঞায়িত মান চলে আসছে, উপরেও 0 নিচেও 0 চলে আসছে, অসংজ্ঞায়িত, খুবই একটা বাজে এক্সপ্রেশন আসছে, 0/0 খুবই বাজে একটা এক্সপ্রেশন। সামথিং ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাও একটা বাজে এক্সপ্রেশন ম্যাথমেটিক্সের জন্য, খুবই ঝামেলা করে এগুলো। তো এই সমস্যার সমাধান করার জন্য দেখো একটু আমরা ভাঙাই এবার। তাহলে উপরে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে, তাহলে এটাকে ভাঙাই লিখতে পারি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, নিচে আছে এক্স স্কয়ার মাইনাস এক্স, এখান থেকে দেখো এক্স কমন যায়, তাহলে কি থাকে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কাটাকাটি যায়, নিচে থাকতেছে কি এ এখন, আর উপরে থাকতেছে এক্স প্লাস এ। এবার যদি এ এর মান বসাই দাও এক্স এর জায়গায়, তাহলে নিচে এ পাইতেছি, উপরে পাইতেছি এ প্লাস এ, তার মানে 2a, অ্যান্সার পাচ্ছি 2a ডিভাইডেড বাই 2a which is এ কাটা গেলে 2 পাইতেছি। তো একটা জিনিসের মান আমরা দেখতে পাইতেছি 0/0 আসলো, আবার একটু অপারেশন করার মাধ্যমে কি তার মান 2 চলে আসলো। তো লিমিট এইটাই করে, আমাদের যে বড় বড় এই সমস্যাগুলো আছে, যেগুলোকে এরকম এক্সপ্রেশন আছে যেগুলোতে ডাইরেক্ট মান বসাইলে অসংজ্ঞায়িত মান আসে, তো সেই মানগুলোকে সমস্যার সমাধান করে এই লিমিটের ব্যবহারের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে। তো আমরা এটাই বললাম যে লিমিট সম্পর্কে এরকম। তো লিমিটের এই বেসিক ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে লিমিটকে আমরা অপারেশন করে কিভাবে আমরা মান নিয়ে আসতে পারি অসংজ্ঞায়িত থেকে সংজ্ঞায়িততে। এবং সবসময় মনে রাখবে লিমিটের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটা যদি ডাইরেক্ট মান বসায় দাও তাহলে অসংজ্ঞায়িত মানই আসবে, কারণ লিমিটগুলো ওইভাবেই বানানো হয়েছে যে এই অসংজ্ঞায়িত মানকে সংজ্ঞায়িত করার জন্যই লিমিটের উদ্ভব হয়েছে। তার মানে সবসময় লিমিটের যে মানগুলো দেওয়া থাকবে, এই ফাংশন, এটাই তো ফাংশন তাই না, এই ফাংশনটা অলওয়েজ থাকবে কি মানে অসংজ্ঞায়িত ফরম্যাটে থাকবে। ওকে, এটা ছিল লিমিট। এরপরে বেসিক প্রপার্টিজ অফ লিমিট আছে, এখানে বেশ কিছু লিমিটের প্রপার্টি দেওয়া আছে, এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিবে। যেমন কি আছে, যদি সি একটা কনস্ট্যান্ট এখানে থেকে থাকে, তো ওই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে নিতে পারি, লিমিটের আগে নিয়ে নিতে পারি। আমরা এরকম অনেক কিছু দেখবো, যেমন ডিফারেন্সিয়েশনে একটা ডিফারেন্সিয়েশন অফ আছে ডি বাই ডিএক্স অফ 5x আছে, এখানে 5টা কি কনস্ট্যান্ট, এটাকে সবসময় ধইরা এই ডিফারেন্সিয়েশনে আগে নিয়ে যাব। লিমিট একটা অপারেটর, ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, ইন্টিগ্রেশন একটা অপারেটর, সব ক্ষেত্রে এই যে অপারেটর আগে সাথে যে কনস্ট্যান্ট থাকে, কোএফিসিয়েন্ট যেটা থাকে ফাংশনের সাথে, ওইটা সবসময় যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে কি ওই অপারেটরের আগে নিয়ে যেতে হয়। যেমন এখানে সি আছে কনস্ট্যান্ট, এই সিটাকে একটু বাইরে নিয়ে যাব। এই যে যদি এরকম দুইটা ফাংশন এর লিমিট থাকে একই আকারে যোগ বিয়োগ আকারে, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। গুণ থাকলে আলাদা আলাদা লিখতে পারি, ভাগ থাকলে আলাদা আলাদা দুইটা করে লিখতে পারি, এভাবে করে থাকলে এভাবে আমরা লিখতে পারি। এরপর আমাদের বেশ কিছু এখানে সূত্র আছে, এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, এই মানটা আমাদের মনে রাখতে হবে যখন আমরা ম্যাথ করব। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, এটাও মনে রাখতে হবে। লিমিট x টেন্ডস টু 0 cos x ইজ ইকুয়াল টু 0, এটাও আমাদের মনে রাখতে হবে। এই মানগুলো প্রথমে এই মানগুলো আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে, আর এই সূত্রটা মনে রাখতে হবে যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a is equal to n a to the power n minus 1, এটা এই সূত্রগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে প্রথম থেকে। এই এই তিনটা আর এইখানে এই 6 নম্বরটা, এই চারটা সূত্র জাস্ট আমাদের মনে রাখতে হবে। আর উপরের 1 থেকে 4 পর্যন্ত আমি বললাম, এগুলো আমাদের জানতে হবে। বাকি এগুলো যেগুলো আছে বিভিন্ন সময় লিমিটে লাগে আর কি, সেজন্য আমার লেখা। ওকে, আমরা আস্তে আস্তে আর একটু সামনে যাই। তো এইটা ছিল আমাদের লিমিট। কেউ যদি বলে যে লিমিটের মানটা বের করে দাও,
তো লিমিটের মানটা তো তখনই বের করা যাবে যে ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে কিনা। প্রথম কথা হলো একটা বিন্দুতে লিমিট বের করতে বললো, তো সেই বিন্দুতে লিমিটের মানটা বের করার আগে দেখতে হবে যে ওই বিন্দুতে বিন্দুতে লিমিটের মান আছে কিনা, সেটাকে বলা হচ্ছে এক্সিস্টেন্স অফ লিমিট, মানে লিমিটের উপস্থিতি আছে কিনা। সেটা বের করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আমরা সাধারণত লিখি এল এইচ এল লেখা করি, অথবা রাইট হ্যান্ড লিমিট। তো এই মানটা আমাদের জানতে হবে। যদি কখনো যদি বলা হয়, আমাদের যদি মান নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু আমাদের এতক্ষণ যে আলোচনাটা আগে করেছি ওইটার মাধ্যমে মান নির্ণয় করতে হবে, যে বিভিন্ন রকম অপারেশন করব, তারপর ওই যে মানগুলো বললাম, যে থিওরাম সূত্রগুলো বললাম বা দেওয়া আছে, ওইগুলো বসায় বসায়া মান বের করতে হবে। কিন্তু কখনো যদি বলে যে এই বিন্দুতে লিমিটের উপস্থিতি আছে কিনা দেখাও, বলবে যে x = 5 এ এই ফাংশনটার লিমিট উপস্থিত আছে কিনা, এক্সিস্ট করতেছে করে কিনা দেখাও। যদি এরকম বলে যে বলতে বলা যে লিমিটের উপস্থিতি আছে কিনা দেখাও, সেক্ষেত্রে যে কন্ডিশনটা সেটা হচ্ছে এইটা। এবং এটা কিন্তু শুধু এখানে লাগবে না, এরপরে যখন লিমিট এক্সিস্ট করবে তারপর আমরা কন্টিনিউটি দেখব, এইখান থেকেই কন্টিনিউটিতে যাব। তো আমি প্রথমে বলি লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট কথাটা দ্বারা বোঝাই যাচ্ছে যে লেফট মানে কি, একটু নেগেটিভ আমরা বুঝি, নেগেটিভের কথাটাই তো আমরা লেফট বলি। আর রাইট বলতে কি বোঝায়, একটু পজিটিভের ব্যাপারটা বোঝায়। আমরা তো এটা জানি, বাস্তবতা তো এটাই না, লেফট মানে একটু নেগেটিভ আর রাইট মানে হচ্ছে একটু পজিটিভ। তো অথবা তোমরা এমনিও তো অনেক সময় করেছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওটা ছিল তো দুই সাইড ছিল, তখন ডিফার করার ব্যাপার ছিল না। কিন্তু লিমিটের ব্যাপারে তো দুইটা ব্যাপার আছে, আমি সেটা বলবো। তো একটা বিন্দু যদি x = a হয়, এই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটটা দ্বারা আসলে কি বোঝায়, আমরা দেখেছি যে x টেন্ডস টু a আছে। এইটার মিনিং হচ্ছে দুই ধরনের মিনিং আছে। আমি একটু আবার বোর্ডে যাব, আমি বোর্ডে যাই। খেয়াল করো, আমার আছে x টেন্স টু, এই কথাটার মানে হচ্ছে টেন্স টু 1 আছে, লিমিটই আছে অবশ্যই। তো এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে x এর মান 1 না, 1 এর থেকে একটু বড় অথবা একটু ছোট। তো 1 এর থেকে বড় একটা মান বলো, 1 এর থেকে বড় যদি একটা মান বলি আমরা, সেটা কি হতে পারে, 1 পয়েন্ট, খুবই ছোট মানে খুবই অল্প ডিফারেন্স থাকবে। এরকম যদি বলি 1.001, এটা কি 1 এর থেকে একটু বড় একটা মান। আবার বললাম 1 এর থেকে একটু ছোট একটা মান বলো, বলো তো কেউ 1 এর থেকে ছোট মানটা কি হবে? আচ্ছা যাই হোক, 0.999, এটা কি 1 এর থেকে একটু ছোট মান, তাই না? তো আমি 1 এর থেকে একটু বড় হতে পারে, 1 এর থেকে একটু ছোট হতে পারে, মানে এটা 0.999 হতে পারে এমন কোনো কথা নাই, 0.998 হতে পারে বা 0.9 হতে পারে, বাট খুবই ছোট একটা ডিফারেন্স থাকবে। এইটাই হচ্ছে x টেন্ডস টু এর মান। x এর মান 1 না, 1 এর থেকে হয় একটু বড় অথবা 1 এর থেকে একটু ছোট। এখন এই 1 এর থেকে একটু বড় মানের জন্য যদি এই x এর মানটা আমি যে মানটা পাবো সেই মানটা, আর 1 এর থেকে একটু ছোট মানের জন্য যে মানটা পাবো, এই দুইটা মান যদি সমান দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশনটায় মানে ওই বিন্দুতে ওই ফাংশনটা এক্সিস্ট করতেছে। তার মানে এই 1 পয়েন্টে এই মানগুলোর জন্য যদি আমি দেখাইতে পারি, এই যে এইটার জন্য যে মান পাবো এই ফাংশনের f(x) যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, যে মানটা পাই, এই যে এইটার জন্য যে এখানে মানটা পাই আর এইটার জন্য যে এইখানে যে মানটা পাই, যদি সেম মান চলে আসে, তাহলে আমরা বলবো যে x = 1 বিন্দুতে এই f(x) ফাংশনটা এক্সিস্ট করতেছে। তো এক্সিস্ট করতে হলে এই যে এটাকে বলতেছি একের চেয়ে একটু বড়, এই মানটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, যেটাকে আমরা বললাম যে রাইট, তাই না? আমি যদি আর দিয়ে দেখলাম রাইট হ্যান্ড RSL বলা হয়, ঠিক আছে। আর একের থেকে একটু যে ছোটর জন্য যে মানটা বের করব সেটাকে বলতেছি আমরা কি, লেফট হ্যান্ড লিমিট। তো আমি বললাম কি এই লেফট হ্যান্ড লিমিট, আচ্ছা যাই হোক, এইটা এই দুটো যদি সমান সমান হয় তাহলে বলবো কি লিমিট এক্সিস্ট করে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় এই দুটো সমান না হয়, তাহলে বলবো কি ওই বিন্দুতে এক্সিস্ট করতেছে না লিমিট। ব্যাপারটা ক্লিয়ার কিনা?
এবং এই যে এটাকে আছে এটাকে যদি আমরা একটু লিখি তাহলে এটাকে এভাবেও লেখা যায় যে এক্স রাইট হ্যান্ড লিমিটের কথাটাকে আমরা এভাবে লিখতে পারি এ এক্স টেন্স টু 1 উপরে প্লাস দেওয়া হয় এই প্লাস আর এইটাকে বলা হয় যদি এই যে ছোটটা লিখছি এটাকে বলা হয় x টেন্স টু 1 মাইনাস উপরে দেওয়া হয় এই মাইনাস মানে কিন্তু -1 না আর এই +1 মানে কি হচ্ছে 1 মানে +1 না এটা তো 1 এর থেকে 1 মাইনাস দ্বারা বোঝাচ্ছে এরকম একটা ছোট মান 1 প্লাস দ্বারা বোঝাচ্ছে 1 এর থেকে একটু বড় মান যেটাকে বলতেছি রাইট হ্যান্ড লিমিট আর এটাকে বলতেছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হলে বলবো এই 1 বিন্দুতে ফাংশনটা এক্সিস্ট করে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান না হলে বলবো ফাংশনটাতে এই বিন্দুতে ফাংশনটা এক্সিস্ট করতেছে না ব্যাপারটা ক্লিয়ার কিনা ইয়েস স্যার। ওকে আমি তাহলে ম্যাথে যেটা ছিলাম সেখানে যাই ওকে তো এখানে সেই কথাটাই বলা হয়েছে এখানে লিমিটটা বলা হয়েছে ওটাকে একটু সাজায় লিখতে পারি ইফ দ্য লিমিট ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ এ নাম্বার হুইচ ইজ লেস দ্যান এ ওই যে বলা হয়েছে লেস দ্যান এ ছোট একটু কম হয় দেন দ্য লিমিট ইজ সেড টু বি লেফট হ্যান্ড লিমিট এর চাইতে যদি এর জন্য যেখানে বলা হয়েছে এ এক্সটেন্ডস টু এর জন্য তাহলে এখানে এর চাইতে একটু ছোট দ্যাট মিন্স এক্সটেন্ডস টু এ মাইনাস উপরে দিতে হবে and denoted by a j x to the x tends to a minus which is equivalent to x is equal to a minus s এই কথাটা মনে রাখতে হবে যখন আমরা এক্সিস্টেন্স দেখাবো তখন এই যে ব্যাপারটা আছে x tends to a minus এটাকে এইভাবেও লেখা যায় x is equal to a minus s এটাকেও লেখা যায় যখন x থাকে তার পরিবর্তে a minus s এ বসানো যায় কারণ হচ্ছে a minus s বা যখন h tends to 0 হয়ে যাবে h tends to যদি 0 হয় তখন আমরা x is equal to a minus h বসাতে পারবো আবার রাইট হ্যান্ডের জন্য আমরা বসাতে পারবো এই যে x tends to a plus এর জন্য বসাতে পারবো x is equal to a plus h জাস্ট এটুকু মনে রাখতে হবে a minus that means a minus h হয়ে যাবে আর যদি a plus থাকে তাহলে a plus h হয়ে যাবে কেন হবে x কে যদি কোনো ক্ষেত্রে আমি h এ কনভার্ট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যখন আমরা করব তখন দেখবো এই ব্যাপারটা জাস্ট আমরা a minus আর a plus টা এখন বুঝি এবং এই ব্যাপারটাও আমরা পরবর্তী ইনক্লুড করব যখন আমরা এক্সিস্টেন্স অফ লিমিট দেখাবো তখন আমাদের এটা দরকার হবে তো আমরা বলবো কখন ফাংশনটা এক্সিস্ট করে যেমন বলছে the limit of a function f of x is at x is equal to a exists only when its left hand limit and right hand limit exist and are equal and have the finite value মানে এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে এবং যে মানটা পাবো সেটা কিন্তু ফাইনাইট ভ্যালু হইতে হবে ইনফিনিটি হলে হবে না কিন্তু কেউ যদি এরকম ইনফিনিটি একটা এক্সপ্রেশন বাই করে লেফট হ্যান্ড লিমিটও ইনফিনিটি মান আসছে রাইট হ্যান্ড লিমিটও ইনফিনিটি মান আসছে তাহলে বললাম কি দুটো সমান হইলো বাট সেটা কিন্তু ফাংশনটা এক্সিস্ট করবে না এখানে বলে দেওয়া আছে হ্যাভ এ ফাইনাইট ভ্যালু ফাইনাইট মানে কি ফাইনাইট মানে সসীম একটা মান হইতে হবে অসীম মান হওয়া যাবে না ওকে ব্যাপারটা এখানে এই কথাগুলো বলা হয়েছে एग्जांपल আছে দেখো এখানে করা আছে প্রথমে एग्जांपल অফ লিমিট আছে যেমন আমরা প্রথমে যে লিমিটের ব্যাপারগুলো পড়েছি যে কিভাবে করতে হয় যে ওই যে আমরা সূত্র দিয়েছি তার কিছু एग्जांपल এখানে দেওয়া আছে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সূত্রগুলো যেটা আছে এখন আমরা एग्जांपल দেখব প্রথম एग्जांपल অফ লিমিট দেখছি এগুলো হচ্ছে কিসের লিমিট আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আমাদের ব্যাপারটা ছিল যে মান বের করা একটা হচ্ছে লিমিটের দুই ধরনের অঙ্ক হয় একটা হচ্ছে লিমিটের মান বের করা অঙ্ক হয় আর একটা হচ্ছে এক্সিস্টেন্স দেখানোর জন্য হয় আমি তো দুইটা কথাই বললাম প্রথমটা বলছি মান নির্ণয়েরটা সেটার एग्जांपलটা প্রথমে দেখতেছি তো ওই সূত্রগুলো আছে মাথায় থাকতে হবে দেখো x টেন্ডস টু 2 এর জন্য বের করতে বলা হয়েছে এই যে একটা বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে তাই না তো এখানে প্রথমে এটাকে সবগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে তারপরে এই 4 আছে -10 আছে 3 আছে 5 আছে এগুলো কনস্ট্যান্ট এগুলোকে বাইরে নিতে হবে কিভাবে এই যে দেখো প্রথমে বাইরে নিয়েছি 4 x কিউব এখানে x কিউব লেখা যায় x টেন্ডস টু x কিউব এটাকে এরকম হোল কিউব দিতে হবে না এই রকম দিতে হবে 4 কে বাইরে নিয়ে গেছে এখানে লিমিট না দিলেও চলবে এরপর -10 এক লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 3 এই যে লিমিট 3 কে বাইরে নিয়েছি লিমিট x টেন্ডস টু 2x আর 5 কে লিমিট দিলে তো 5ই আসবে কারণ এখানে তো x নাই 5 এভাবে করে আমরা দেখো এই যে বসাইছি পরবর্তী লাইনে 2 কিউব তারপর 10 ইনটু 2 স্কয়ার যে x এর জায়গায় 2 বসাই দিয়েছি আর এখানে বললে এভাবে মান আমরা বের করতে পারি তো এভাবে আমরা মানে মান নির্ণয় করতে পারি মান নির্ণয় করাটা খুব সহজ তেমন কোনো কঠিন না এখানে আরো एग्जांपल আছে যেমন এটা আছে x টেন্ডস টু 3 যেমন এটা বের করতে পারি তো দেখো এখানে কি আমরা ডাইরেক্ট মান বসাই দিছি কেন বসাই দিছি প্রথমেই আমার খেয়াল করতে হবে যে এই যে 3টা আছে এটা নিচে বসাইলে এটা অসংখ্যায়িত হয় কিনা যদি অসংখ্যায়িত হয়ে যায় তাহলে কিন্তু বসানো যাবে না কিন্তু দেখো এখানে যদি 3 বসাই তাহলে কি আসে
3 - 1 তার মানে 2, নিচে তো অসংজ্ঞায়িত হইতেছে না, তাহলে আমি বসাইতে পারবো। ঠিক আছে, বসাই দেবো তাহলে এখন আমরা। কারণ বসাই দেওয়ার জন্য একটু ভাঙাই স্যার করছে, জাস্ট সেটা তো তোমরা বুঝোই আসলে। এই এক্সেস 10 বসাবো, বসাই দিয়ে দেখো মান 4 চলে আসছে। সিমিলারলি এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, যদি নিচে হরের মধ্যে যদি এরকম ই থাকে, রুট থাকে, তাহলে সেটা কি করতে হয়, সেটার কনজুগেট থেকে উপর নিচে গুণ করতে হয়। এই যে মাইনাস আছে, এই জন্য প্লাসটা দিয়ে গুণ করবে, এই যে প্লাস 5 প্লাস এটা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এই যে a - b ইন্টু a প্লাস b, তাহলে নিচের রুটটা উঠে যাবে। এই একই জিনিস আমরা অনেক জায়গায় ব্যবহার করি, যখন নিচে এরকম কিছু থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মাধ্যমে অনেক সময় উঠানো যায়, তার জন্য এটা করা হয়েছে। তো এক একটা নিয়ম এক এক রকম এখানে দেওয়া আছে, জাস্ট দেখে নিবে। এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো আমরা দেখবো। আমাদের আজকে অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয়, আমরা এই এক্সারসাইজ থেকে অ্যাসাইনমেন্ট দিব। ওই যে এক্সারসাইজ এই অ্যাসাইনমেন্ট গুলো আছে, কিভাবে করবা সেগুলো তো এখানে করে দেওয়া আছে, প্লাস আমি আলোচনাও করলাম। আর কন্টিনিউটি ব্যাপারটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। কন্টিনিউটি কি আছে সেটা একটু দেখি। তো আমরা কন্টিনিউটি এমন কিছু না, আগেরটা যদি বুঝে থাকো তাহলে এই কন্টিনিউটি ওই একই জিনিস। দেখো এই ফাংশন f of x is said to be continuous at c if the left and right hand limit exist as at a process to c। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটে যে মানটা পাবো এটা সমান হতে হবে, এবং ফাংশনাল যে মানটা পাবো, যে যদি মনে করে যে x = 2 বিন্দুতে দেখাও, তাহলে কি f of x একটা ফাংশন দেওয়া আছে, তার জন্য যে 2 যদি এরকম ডাইরেক্ট বসায় দিই, তার জন্য যে মানটা পাবো, এই তিনটা মান যদি সমান হয়, তাহলে ওই ফাংশনটাকে বলবো কন্টিনিউটি, বা ওই ফাংশনটা কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একটা গ্রাফ আঁকো, আমি যদি একটা গ্রাফ আঁকি, খেয়াল করি, আচ্ছা আমি যদি একটা গ্রাফ মনে করো, দুইটা গ্রাফ আঁকি। আচ্ছা এই যে দেখো এইখানে একটা গ্রাফ, এটা এটা একটা গ্রাফ, তাহলে এইটার নাম কি বলতে পারবা আর এইটার নাম কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? এটা কি ধরনের ফাংশনের গ্রাফ আর এটা কি ধরনের ফাংশনের গ্রাফ? স্যার একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে অবিচ্ছিন্ন আর এটা হচ্ছে বিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্ন কথাটার মানেই হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস মানেই তো হচ্ছে অবিচ্ছিন্ন, তাই না? কন্টিনিউয়াস চলে আর কি, এটাকে কন্টিনিউয়াস বলা হয়, আর এইটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। তো আমরা এই যে কন্টিনিউয়াস বের করতেছি, তাহলে এই কন্টিনিউয়াসটা কেন করতেছি? এই গ্রাফের জন্য, যে এই গ্রাফটাকে আমরা বলবো কি কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ, আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ। তাহলে একটা ফাংশন যদি দেওয়া থাকে, আমরা ম্যাথমেটিক্যালিও কিন্তু দেখতে পারি, যেমন এই যে এটা এটা কিন্তু গ্রাফিক্যালি, আর সেটা যদি ম্যাথমেটিক্যালি দেখাইতে হয়, সেটার জন্য ওই কন্টিনিউয়াসটি চেক করতে হবে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটা যদি সমান হয়, এই যে এই ফাংশনটার গ্রাফ আছে, এই গ্রাফটাতে যে লেফট হ্যান্ড লিমিটের যে মান, রাইট হ্যান্ড লিমিটের যে মান এবং ফাংশনাল ভ্যালুর যে মান, তিনটাই সমান হবে। বাট এটার জন্য হবে না, কারণ এটা ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার কিনা ব্যাপারটা? ওকে, আমাদের জাস্ট এইটাই বললাম যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর যে ফাংশনাল ভ্যালু, তিনটার মান সমান হবে। আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আপাতত ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যদি এক্সাম্পল আছে, টেস্ট দ্য কন্টিনিউটি অফ f of x at x = 0। এই যে x = 0 বিন্দুতে কন্টিনিউটি চেক করতে বলছে, তাহলে x = 0 বিন্দুর জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং x = 0 এর জন্য যে মানটা পাবো এই ফাংশনের জন্য f of x এর তিনটা মান বের করব। তিনটা যদি সমান হয় ফাংশনটা কন্টিনিউয়াস, আর তিনটা সমান না হলে, যে কোনো একটা সমান না হইলেই বলবো ডিসকন্টিনিউয়াস। তো ফাংশনটা দেওয়া আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে, এবং এই ধরনের ফাংশনকে কি দ্বারা নির্ণয় করা হয়, কি বলা হয়, নামকরণ জানো ফাংশনের? এটা কি ফাংশন বলতে পারবে কেউ? f of x = যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি, এই ফাংশনটার নাম কেউ কি বলতে পারবা? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন রিপ্লাই করো। স্যার বুঝতে পারতেছি না আপনি কি বলছিলেন।
বলছি এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার নাম কি বলতে পারবা? এটা কি ধরনের ফাংশন? জি না স্যার, বলতে পারবো না। আচ্ছা যাই হোক, আমরা সাধারণত কি দেখি, একটা ফাংশনের কি একটা মানই থাকে, তাই না? আমরা সাধারণত দেখি f of x equal to x square plus 1, এটা একটা ফাংশন, আমরা এটা বলি। কিন্তু এখানে দেখো f of x এর মান কি একাধিক আছে, এই একটা মান দেওয়া আছে যখন when x not is equal to 0, x এর মান যখন 0 না তখন এই একটা মান, আবার x এর মান যখন 0 তখন x এর f of x এর মান কি 0। এরকম যদি নির্দিষ্ট বিন্দুতে, মানে নির্দিষ্ট একটা বিন্দুতে যদি ফাংশন একাধিক মান দেয়, যেমন x is equal to 0 এর জন্য একটা মান দিছে, আবার x is equal to মানে x is equal to 1 মানে 0 যদি না হয় তার জন্য একটা আলাদা মান দিচ্ছে, এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তাহলে একই মানের যদি নির্দিষ্ট একটা বিন্দুর আগে পরে একাধিক মান দেয়, তাহলে এই ফাংশনটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এই যে ফাংশনটা বলা হয় এটাকে পিস ওয়াইজ ফাংশন বলা হয়। নরমালি যে ফাংশন লিখি ওটা হচ্ছে নরমাল ফাংশন, তো আমরা একটা পিস ওয়াইজ ফাংশন দেখা হয়েছে। তো x ইজ ইকুয়াল টু যখন 0 তখন এই ফাংশনাল ভ্যালু তখন কি 0, তার মানে আমাদের x ইজ ইকুয়াল টু 0 এর জন্য কিন্তু আমার মান বের করতে হবে, তার মানে এর ফাংশনাল ভ্যালু কিন্তু অটোমেটিক 0 দেওয়া আছে। এবার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট মানে কি, f অফ x, এই যে লিখলাম লেফট হ্যান্ড লিমিটের জন্য লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। 0 মাইনাস কেন লেখা হয়েছে, কারণ লেফট মানে কি 0 থেকে একটু ছোট, তো f অফ x তো 0 থেকে ছোট, যে 0 এর জন্য এক্স্যাক্টলি যখন 0 হয় তখন এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 0, when x not is equal to 0, তার মানে x tends to 0, তার 0 মাইনাস, তার মানে কি আমি বলেছিলাম যে 1 মাইনাস উপরে যদি থাকে তার মানে হচ্ছে 1 এর থেকে একটু ছোট, এখানে 0 মাইনাস হচ্ছে 0 থেকে একটু ছোট, তার মানে 0 কিন্তু না। তাহলে এই এক্স্যাক্টলি যে মানটা আছে 0, x is equal to 0 হলে 0, সেটা আমি বসাতে পারবো না, তাহলে আমাদের বসাতে হবে এই মানটা, কারণ এটা মান হচ্ছে when x not is equal to 0, মানে 0 থেকে ছোট হতে পারে বড় হতে পারে, তার জন্য এই ভ্যালুটা, তো সেটাই বসাবো। এবার আমি যে বলেছিলাম যে এই যে x কে এইচ এ কনভার্ট করে নিলে একটু সহজ হয়, সেটা আমাদের কনভার্ট করে নিচ্ছি। দেখো আমরা বলেছি এই যে কথাটা বলেছি, এখানে বলা আছে x টেন্ডস টু a মাইনাস, এই যে a মাইনাস এর পরিবর্তে এখানে আছে 0 মাইনাস, তাই তো? তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে কি, h টেন্ডস টু 0 এর জন্য a মাইনাস h ছিল, তাহলে a এর পরিবর্তে এখানে কি আছে 0 মাইনাস h, তাহলে হয়ে যাবে f অফ 0 মাইনাস h হয়ে যাবে। দেখো সেটাকে কনভার্ট করে এখানে লেখা হয়েছে সেই একই জিনিস, এখানে যে দেখো h টেন্ডস টু 0 হয়ে গেছে, এখানে ছিল কি x টেন্ডস টু, ওটা কনভার্ট হয়ে গেছে h এ কনভার্ট করে নিয়েছি, তখন হয়ে গেছে f অফ 0 মাইনাস h হয়ে গেছে f অফ x এর পরিবর্তে, কারণ x এর পরিবর্তে তখন হয়ে যাবে কি a মাইনাস h, তাহলে এর পরিবর্তে এখানে আছে 0, তাহলে 0 মাইনাস h চলে আসছে এবং h টেন্ডস টু 0 হয়ে গেছে। তো এবার আমার যে এখন মান, আমার ফাংশনাল মান তো এইটা, তাহলে এবার x এর পরিবর্তে এখানে বসাইতে হবে কি 0 মাইনাস h, তো 0 মাইনাস h ই টু দি পাওয়ার 1 বাই x ছিল, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার 1 বাই 0 মাইনাস h। সিমিলারলি ই টু দি পাওয়ার নিচে হয়ে যাবে, যে নিচেও আছে 1 বাই x, x এর পরিবর্তে হয়ে যাবে কি 0 মাইনাস h, তাহলে 1 বাই 0 মাইনাস h প্লাস 1। তো এবার ই করি, তাহলে উপরে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই h আর নিচে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই h প্লাস 1 পাচ্ছি। তো আমরা এবার h এর মানটা বসাই দিই, এবার h এর মানটা বসাই দিলে আমরা জানি আমরা যে এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 0 চলে আসছে, তাই না? h এর মানে তো 0 বসাবো, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 0, তাহলে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমরা জানি 0, আমাদের ই টু দি পাওয়ারের ক্ষেত্রে মান আছে ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হচ্ছে 0, এটা আমাদের জানতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে মান যখন বাড়াবা তখন মান বৃদ্ধি পাবে, যখন মাইনাস কমাবা, মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে খুবই ছোট মান, তার জন্য 0 পাবো, তাহলে 0 পেয়ে গেলাম, আর দ্বিতীয় এটারও 0 পেয়ে গেলাম, তাহলে 0 বাই 0 প্লাস 1, তাহলে পাচ্ছি কি 0 বাই 1, তার মানে 0 পাইলে আমার সমস্যা নাই, কিন্তু আমাদের নিচে হরে যদি 0 চলে আসতো তাহলে সমস্যা, কিন্তু হরে তো এখানে 1 আছে, তাহলে আর সমস্যা নাই, 0 বাই 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, সিমিলারলি f of x লিমিট x tends to 0 প্লাস f of x, তার মানে 0 প্লাস থাকলে কি হয়ে যাবে f of 0 প্লাস h tends to 0 হয়ে যাবে, তাহলে এই একই জায়গায় বসবে, তাহলে হয়ে গেল ই টু দি পাওয়ার 1 বাই 0 প্লাস h ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1 প্লাস 0 বাই h, তাহলে আমরা পেয়ে গেলাম কি এখন লিমিট h tends to 0 ই টু দি পাওয়ার 1 বাই h ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1 বাই h প্লাস 1। খেয়াল করে দেখো আমি বলেছি কি, যদি h tends to এবার 0 বসাই দিই তাহলে কি হয়ে যায় ই টু দি পাওয়ার 1 বাই
জিরো, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ইনফিনিটি। আমি বলেছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হচ্ছে জিরো, বাট ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কিন্তু ইনফিনিটি, সো সেটা কিন্তু করা যাবে না, তাহলে এখন অপারেশন করতে হবে। অপারেশন কিভাবে করা যায়, ওই ই টু দি পাওয়ার -1/s কিভাবে আনানো যায় সেইটা আমরা খেয়াল করব, বানানো যায় কিনা দেখি। দেখো ই টু দি পাওয়ার উপরে 1/s, এটা তো কিছু করা যায় না, নিচে যেটা আছে ই টু দি পাওয়ার 1/s, এইখান থেকে যদি কমন নিই ই টু দি পাওয়ার 1/s, তাহলে কি হয়, তাহলে আমরা পাই কি 1 প্লাস ই টু দি পাওয়ার -1/s, তাই না? কারণ আমরা এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার 1/s কমন নিলে 1 প্লাস 1/e টু দি পাওয়ার 1/s, তাহলে নিচে চলে যাবে। আমরা জানি যে উপরে পাওয়ার যদি আমাদের থাকে ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার -x এর মধ্যে পার্থক্য হচ্ছে ই টু দি পাওয়ার -x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার -x ইজ ইকুয়াল টু 1/e টু দি পাওয়ার x, তাহলে একটা মাইনাসের পার্থক্য আছে, সেই ক্ষেত্রে এটা করলাম। তাহলে এখানে ই টু দি পাওয়ার 1/s কমন নিয়েছি আর উপরে ই টু দি পাওয়ার 1/s আছে, পরস্পর কাটাকাটি যায়, থাকে উপরে 1, নিচে থাকে 1 প্লাস ই টু দি পাওয়ার -1/s। এই যে ই টু দি পাওয়ার -1/s চলে আসছে, এখন এই যে মাইনাস আসলেই তো আমরা এখন মাইনাস ইনফিনিটি পাবো, তাহলে এখানে হয়ে যাবে লিমিটের মানটা এবার 0 বসাই দিই, তাহলে আমরা নিচে পাচ্ছি এখানে 0, তাহলে 1/1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, কারণ 1/1। তো লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম 0, রাইট হ্যান্ড লিমিটের মান পেলাম 1, আর f অফ 0 এর মান তো 0 দেওয়াই আছে, কারণ বলাই আছে যখন when x is equal to 0 তখন x এর মান f of x এর মান 0, তাহলে f of 0 এর মান 0 তো বসাই দিলাম, তাহলে আমরা মান পেয়ে গেলাম f of 0 এর মান 0। তাহলে তিনটা মান কি সমান আসছে? না, লেফট হ্যান্ড লিমিটের মান পাইছি একটা, রাইট হ্যান্ড লিমিটের মান পাইছি আলাদা, আর f of 0 মান আবার লেফট হ্যান্ড লিমিটের সাথে মিলছে, রাইট হ্যান্ড লিমিটের সাথে মিলছে না। আমি বলছি তিনটা মানে যদি সমান হয় তাহলে সেটা কন্টিনিউয়াস ফাংশনটা, তিনটা মানের যে কোনো একটা মান যদি অসমান হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। যেহেতু একটা অসমান আসছে তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, দ্য গিভেন ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট x is equal to 0। তো এই ম্যাথটা বুঝছো কিনা? यस सर। ওকে, এখানে আরো एग्जांपल আছে, এগুলো তোমরা দেখে নিবে। তো এগুলো এক্সারসাইজ আছে, তারপর এখান থেকে হয়তো বা একই জিনিস সবগুলো একই রকম করে দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে নিবে। এক্সারসাইজ হয়তো বা এখান থেকে একটা, আর তোমাদের একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব প্রথম লেসনের উপর, এখান থেকে একটা আর কন্টিনিউটি থেকে একটা, সরি ওই ফাংশনাল ভ্যালু বের করার যে ব্যাপারটা আছে, এই যে এখানে এক্সারসাইজ, এখান থেকে হয়তো বা দুইটা দেব, এই দুইটা বা তিনটা মোটমাট ছোট একটা অ্যাসাইনমেন্ট 5 মার্কের অ্যাসাইনমেন্ট থাকবে আজকের লেসনের উপর, আমি সেটা অ্যাসাইন করে দিব। ঠিক আছে, এটা প্রথম আজকের উইকের ক্লাস, এবং এখান থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে এখানে ম্যাক্সিমাম তোমাদের 9 থেকে 10 দিন সময় দেওয়া থাকবে, এর বেশি কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, সবাইকে ওর মধ্যে জমা দিতে হবে, বুঝতে পেরেছো সবাই? এবং সবাই এখানে আইডিটা এখন দাও, এখানে সবাই আইডি দিয়ে দাও, আইডি দিয়ে যদি কেউ যায় তার কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না। ঠিক আছে, সবাইকে আইডি দিতে হবে, তোমার আইডিটা পুরোটা এখানে লেখো, এটা অ্যাটেন্ডেন্স, এটা আমাদের রেকর্ডিং হিসাবে যাবে, এবং এটা কিন্তু তোমাদের ক্লাসরুমে দেওয়া হবে, মানে ক্লাসরুমে এটা আপলোড করে দেওয়া হবে, কে কে প্রেজেন্ট ছিল না। কোথায় স্যার? এই যে আপনি যে জ্যাম ফাইলটা শেয়ার চ্যাটিং এর যে করেছেন। অপশনটা দেখেছি, হ্যাঁ এই যে ওকে স্যার। পুরো আইডিটা লেখো সবাই। স্যার আমার কি মেল আইডিটা লিখবো নাকি? না, তোমার স্টুডেন্ট আইডি শুধু। ওকে স্যার। হ্যাঁ এরকম। সবাই আইডি গুলো দিয়ে দিলে আজকে ক্লাস শেষ হবে। আইডি না দিয়ে কেউ যাবে না, কারণ আইডি না দিলে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না, তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়। আর তোমাদের এই পুরো ক্লাসরুমে কিন্তু দেখবা যে তোমাদের হেড ম্যাডাম কিন্তু রয়েছে, উনি কিন্তু এটা চেক করবে, সো এটা খেয়াল রাখো তোমরা। আর এরপরে যদি কারো কোনো কিছু মানে আমি তো অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে গ্রুপ আছে তোমাদের সাথে আমার যোগাযোগ আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা দিতে পারবা, সেখানে আমাকে বলবা যে স্যার এটা হয়তো বুঝি নাই, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তী ক্লাসে আমি হয়তো সেখানে আবার আলোচনা করবো, সমস্যা নেই। স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার আরেকজন অ্যাড হতে যাচ্ছেন, সোহেল নামে একজন ভাই, তাকে কি অ্যাড করব? হ্যাঁ, যদি তাদের রিটেক থাকে তাহলে অ্যাড করবা, সমস্যা নেই তো। জি স্যার।
মানে তাকে আগে জিজ্ঞেস করে স্যার নিতে হবে। অ্যাসাইনমেন্টটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গুগল ক্লাসরুম, এই যে তোমাদের এখানে আমি দেখাচ্ছি সবই গুগল ক্লাসরুমে হবে, তোমাদের সব ডকুমেন্টস গুগল ক্লাসরুমে থাকবে, এখানে আমি দিয়ে দিব, তোমরা যেভাবে আমি বললাম সেভাবে করে তোমরা জমা দিবে, এখানে আমি অ্যাসাইনমেন্ট 1 হিসেবে দিয়ে দেব। দুইটা জিনিস সবাই রাখবা, যে গুগল ক্লাসরুম আর হচ্ছে এই যে মিট যে অ্যাপটা আছে, এটা রাখবা। ওকে, সবার যদি আইডি দেওয়া হয়ে থাকে তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই, নেক্সট উইকে আবার ক্লাস হবে। আর সবাইকে জয়েন যেহেতু করছো সবাই জয়েন করবা, ক্লাস রেগুলার করতে হবে, যেহেতু মনিটর হবে ক্লাসটা। আর আশা করি ক্লাস করলে বুঝতে সমস্যা হবে না, তারপরে রেকর্ডিং তোমাদের দিয়ে দেবো, বাট রেকর্ডিং কিন্তু মেইন না, মেইন হচ্ছে যদি তোমাদের বুঝলে সবই পারবা, আর না বুঝলে হয়তো দেখা যাবে সমস্যা হবে। ওকে ঠিক আছে, ভালো থাকো সবাই। আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে এমডি নুরুদ্দিন, এ কোথায়? এমডি নুরুদ্দিন তুমি আইডি কিন্তু দাও নাই। এমডি নুরুদ্দিন তুমি কি শুনতে পাচ্ছ? তোমার আইডি এখানে দাও। আমি কিন্তু ক্লাস এখনই শেষ করবো, রেকর্ডিং অফ হয়ে গেলে কিন্তু অ্যাটেন্ডেন্স অ্যাড হবে না আর।